অ্যালগোরিদমের মাধ্যমে খুব টার্গেটেড কিছু স্পেসিফিক কন্টেন্ট মানুষকে দেওয়া হচ্ছে এবং যত সেটা দেওয়া হচ্ছে তত কিন্তু এই অ্যাডিকশন বাড়ছে। যদি ডোপামিন খুব বেশি মাত্রায় রিলিজ হওয়া শুরু হয় তখন আমাদের একটা খুব ফিল গুড সেন্সেশন আছে, আমাদের বেশ ভালো লাগে। আমরা কিন্তু ওই ভালো লাগার পেছনেই দৌড়াচ্ছি। সোশ্যাল মিডিয়া যদি আমরা ধরি, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াট এভার, রিলস আর ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। কেন? যদি নেশা মাত্রই খারাপ হয় তাহলে এই যে স্ক্রিনের আসক্তিটা রয়েছে এটা আমাদের কিভাবে এফেক্ট করে? আমাকে যদি স্ক্রিনটা ইউজ করতে হয় তাহলে আমাকে রেসপন্সিবলি ইউজ করতে শিখতে হবে। বাড়িতে রান্না করতে করতে একটা নাইটি পরে নাস্তা আরম্ভ করে দিচ্ছে, এই ব্যাপারটা এইটা কি অসুস্থতা? রিসার্চ বলছে যে সারা বিশ্বের যত মানুষ মোবাইল ইউজ করে তার অ্যাভারেজ করে দেখা যাচ্ছে যে একটা মানুষ 24 ঘন্টার মধ্যে প্রায় 6.5 ঘন্টা মোবাইলের মধ্যে কাটাচ্ছে। মানে 365 দিনের মধ্যে 100 দিন সে মোবাইলের মধ্যে কাটাচ্ছে। নমস্কার, আমি ইন্দ্রনীল। আজকে আবার আপনার সামনে হাজির হয়েছি একটা নতুন পডকাস্ট নিয়ে। পডকাস্ট অনেকেই ভাবছেন ফ্যাশন, কিন্তু আমরা ভাবছি এটা খুব দরকার রয়েছে, কারণ আমাদের সমাজের অনেক সমস্যাই আমরা পডকাস্টের মধ্যে দিয়ে তুলে আনতে পারি, আলোচনা করতে পারি। আজকে আমার সাথে আছেন ডক্টর সুব্রত নস্কর। সুব্রত সাইকিয়াট্রিস্ট। তার থেকে বড় কথা হচ্ছে যে ওর সাথে আমার আড্ডা খুব ভালো জমে এবং তাই জন্য আজকে আমরা আবার আড্ডা দিতে আসছি। আজকে যে সমস্যাটাকে নিয়ে আমরা আলোচনা করব সেই সমস্যার কারণটা কিন্তু আপনার হাতেই ধরা আছে। হ্যাঁ, আমরা বলছি আপনার মোবাইল ফোনের নিয়ে এবং এই মোবাইল ফোনের স্ক্রিন অ্যাডিকশন নিয়ে। এটা বাচ্চাদের বড়দের কিভাবে এফেক্ট করছে, এটা মানসিক সমস্যা কিনা, এটা আমাদের পরিবারকে কিভাবে সমস্যায় ফেলছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটার জন্য কিভাবে এফেক্টেড হচ্ছে, তাই নিয়ে আজকে আলোচনা। সুব্রত, প্রথমেই যে প্রশ্নটা করব, স্ক্রিন অ্যাডিকশন, হ্যাঁ, বা এই আসক্তি যেটা হয়ে গেছে, সেটা তোর মনে হয় কি এটা ক্রমশ বাড়ছে এবং সমাজের সব স্তরের লোকেরা এটাতে এফেক্টেড হয়ে যাচ্ছে? অ্যাবসলিউটলি। তো আমরা যদি দেখি যে প্রি স্মার্টফোন এরা তখন কি ছিল, মানে স্ক্রিন বলতে তো টিভি ছিল মেনলি, আর তার সাথে মাঝে মধ্যে কিছু অন্য ধরনের চিপ বোতাম টাপা যে ফোনসগুলো ছিল সেগুলো। বাট সেখানে কিন্তু যে বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো আসতো মানুষের মধ্যে, লম্বা টাইম টিভি দেখা, সেটা তো যথেষ্ট কম ছিল। পোস্ট স্মার্টফোন এরাতে জিনিসটা আস্তে আস্তে বাড়লো দেখা গেল। এবার এখন যত দিন যাচ্ছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে অ্যালগোরিদমের মাধ্যমে খুব টার্গেটেড কিছু স্পেসিফিক কন্টেন্ট মানুষকে দেওয়া হচ্ছে এবং যত সেটা দেওয়া হচ্ছে তত কিন্তু এই অ্যাডিকশন বাড়ছে। তারপরে এলো কোভিড, এবং কোভিডের পরে দেখা গেল যে প্রায় স্ক্রিন অ্যাডিকশন আগে যা ইনসিডেন্স ছিল সেটা প্রায় 30 to 50% বেড়ে গেছে, রিসেন্ট স্টাডিজ তাই বলছে। সুতরাং অবশ্যই বাড়ছে এবং এটা বাড়তে থাকবে বলেই ধারণা। আচ্ছা, এটা বাড়ুক, মানে আমরা তো অনেক কিছুই তো আমাদের মোবাইল ফোনে হয়েছে। আমাদের ফোনের মধ্যেই আজকে ব্যাংকের অ্যাপ চলে এসে ব্যাংকের কাজ ফোন দিয়ে করছি, আমরা পড়াশোনা ফোন দিয়ে করছি এবং ট্যাবও দিয়ে দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চাদের কাছে। তো এটা তো ভালো দিক আছে। তাহলে এটা সমস্যা কেন হচ্ছে? কখন এই ব্যাপারটাকে, যেটা আমরা কাজ থেকে আসক্তি বা এই সমস্যাটা কখন আমি বলবো যেটা নর্মাল, দিস ইজ নট নর্মাল? ওকে, তো প্রথমে বুঝতে হবে যে একটা হ্যাবিট কি আর একটা হচ্ছে গিয়ে আসক্তি কি। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমি লেটসে তোমার কথা, তুমি সকালবেলা উঠে কোনো একদিন ডিসাইড করলে যে আমি এক্সারসাইজ করব, ওকে। তো যখন শুরু করছো, ধরো দৌড়াতে যাবে, ওকে, প্রথম কিন্তু কয়েকদিন খুব খারাপ লাগা থাকছে, ইউ আর ট্রাইং ভেরি হার্ড। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তারপরে কিন্তু একটু একটু ভালো লাগা শুরু হলো, ওকে। একটা টাইম যাবে যখন গিয়ে ভালো লাগাটা বেশ ভালো পরিমাণে আসবে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো লাগাটা পরের দিকে আসে, প্রথম দিকে কষ্ট, তারপরে ভালো লাগা। এবং বিহেভিয়ারটা যখন একটা টাইমের পরে গিয়ে পারসিস্ট করছে এবং সেটা না হলে অসুবিধা হচ্ছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট অ্যাফেক্টিং মাই পার্সোনাল, প্রফেশনাল অর মাই সোশ্যাল লাইফ, দেন উই ক্যান কল ইট আ হ্যাবিট। নো, অ্যাডিকশন ইজ সামথিং এলস। অ্যাডিকশন হচ্ছে এমন একটা বিহেভিয়ার যেটা আমাদেরকে বারবার করতে হবে, আমাদের তার উপর কোনো কন্ট্রোল থাকবে না, এবং সেটা না করলে আমার মধ্যে বেশ কিছু উইথড্রল সিমটমস দেখা যাবে, যেটা ফিজিক্যাল উইথড্রল হতে পারে, সাইকোলজিক্যাল উইথড্রল হতে পারে, এবং আলটিমেটলি ইট উইল লিড টু
আমাদের সোশ্যাল লাইফে প্রবলেম হবে, আমার পার্সোনাল লাইফে প্রবলেম হবে, এবং আমার প্রফেশনাল লাইফেও প্রবলেম হবে। তো যখন এই জায়গাগুলো হচ্ছে তখন আমি তাকে অ্যাডিকশন বলবো। আর যখন হচ্ছে না, আমি লেটসে ফোনের কথাই হচ্ছে, তো আমি ফোন ইউজ করতে পারি, আমি কাজ, বা আমি লেটসে আমি ল্যাপটপের সামনে বসে কাজ করছি, অনেকক্ষণ ধরে কাজ করছি, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি। আমি এটা টাইমের পরে মনে করছি না আমি করবো না, এবং তারপরে আমার উইথড্রল হচ্ছে না যে না আমাকে ওটা করতেই হবে, বিকজ এটা আমি কাজ হিসেবে ধরছি, এবং তারপরে কাট ডাউন করতে পারছি, তারপরে আমি ফ্যামিলির সাথে টাইম পাস করতে পারছি, অসুবিধা হচ্ছে না। কিন্তু সেটা যদি না হয়, আমার যদি কন্টিনিউয়াসলি মনে হয় যে ওটা হলো না, সেটা হলো না, এবং আমার মুড চেঞ্জেস আসছে, আমি বাড়িতে গিয়ে ভালো করে টাইম পাস করতে পারছি না, বা আমার প্রফেশনাল লাইফেও রীতিমতো প্রবলেম হচ্ছে, বা পার্সোনাল লাইফেও প্রবলেম হচ্ছে, দেন উই শুড বি অ্যাওয়্যার। আচ্ছা, একটা হচ্ছে সবার হাতে আমাদের মোবাইল ফোন আছে এখন, তাহলে গ্রামেও তো মোবাইল ফোন পাওয়া যাচ্ছে, বড়দের দামি মোবাইল সেট রয়েছে এখন, ডিফারেন্ট মোবাইল কোম্পানির, মানে খুব কম পয়সাতে মাসিক দেখবি যে মোবাইল ফোনের সব কিছু পাচ্ছে, অয়েল টাইম আছে। তো কারা অ্যাফেক্টেড হয়, দের ইজ রিস্ক ফ্যাক্টর যে এই ধরনের বা এই বয়সের লোকেরা মোবাইল ফোনে বেশি অ্যাডিক্টেড হয়ে যাবে? সো রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই আছে, কিছু কিছু মানুষরা মোর প্রোন। বেসিক্যালি না, আমাদের ব্রেনের কিছু স্ট্রাকচারস আছে যেটার উপর ডিপেন্ড করে যে আমরা অ্যাডিক্টেড হই সেই ব্যাপারটা। মানে আমাদের ব্রেনে ডোপামিন বলে একটা কেমিক্যাল থাকে, উইচ ইজ আ নিউরো ট্রান্সমিটার, এবং সেই ডোপামিনটা আমাদেরকে রিওয়ার্ড দেয়। আমরা কোনো একটা কাজ করলে একটা রিওয়ার্ডিং সেন্সেশন হয়। ব্রেনের মধ্যে ওই স্ট্রাকচারটার নাম হচ্ছে স্ট্রায়াটাম, তার মধ্যে একটা স্পেশালাইজ স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে নিউক্লিয়াস অ্যাকিউম্বেন্স। এবার সেখানে যদি ডোপামিন খুব বেশি মাত্রায় রিলিজ হওয়া শুরু হয়, তখন আমাদের একটা খুব ফিল গুড সেন্সেশন আছে, আমাদের বেশ ভালো লাগে, আমরা কিন্তু ওই ভালো লাগার পেছনেই দৌড়াচ্ছি। এইবার যখন আমরা মোবাইল স্ক্রিন বা এনি ল্যাপটপ আর হোয়াটএভার আমরা যখন ইউজ করছি, তখন আমাদের খুব তাড়াতাড়ি এই ডোপামিন রিলিজটা ম্যাক্সিমাম পোর্শন হতে থাকে, খুব বেশি মাত্রায় হতে থাকে, অ্যান্ড দ্যাট গেটস আস হুকড। সেটাই আমাদেরকে এই আসক্তির দিকে নিয়ে যায়। আর একটা ব্রেনের স্ট্রাকচার আছে যেটা আমাদের ফ্রন্টাল লোব বলে, যেটা হচ্ছে কি আমাদের এভলিউশনের ব্রেনের সব থেকে নতুন পার্ট। সেইটা আমাদেরকে বলে যে হোয়াট নট টু ডু। ওটা আমাদের যেটা অন্য জায়গাটা নিউক্লিয়াস অ্যাকিউম্বেন্স, যখন আমরা রিওয়ার্ড পাচ্ছি তখন ব্যাপারটা হচ্ছে আই ওয়ান্ট দ্যাট, আই নিড দ্যাট, আর এটা বলছে ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, সেটা হচ্ছে ফ্রন্টাল লোব, ইউ নিড টু কাট ইট ডাউন, তোমাকে বন্ধ করতে হবে। তো এই ব্যালেন্সটা ইম্পর্টেন্ট, যে আই ওয়ান্ট যে স্ট্রাকচারটা কাজ করছে রিওয়ার্ড পাথওয়ে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইট নাও, যেটা ফ্রন্টাল লোব। এইটা যদি ব্যালেন্স মেনটেন করা পসিবল হয়, তাহলে কিন্তু আমরা অ্যাডিক্টেড হব না। কিন্তু যদি এই ব্যালেন্সটা মেনটেন না হয়, যদি আমার ওই চাই 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 ব্যাপারটা রিওয়ার্ড পাথওয়ে বেশি অ্যাক্টিভেট হয়, তাহলে কিন্তু আমি অ্যাডিক্টেড হওয়ার চান্সেস বেশি থাকবো। তাহলে এই প্রসঙ্গে তাহলে কারা অ্যাডিক্টেড হতে পারে? দেখা যায় যে যারা অ্যাডোলেসেন্ট বাচ্চারা, এবং অ্যাডোলেসেন্ট মানে আস্তে আস্তে বড় হচ্ছে, ওই যে এজ গ্রুপটা, তাদের ডেভেলপিং ব্রেন, বাচ্চাদের ব্রেনকে মডুলেট করা খুব ইজি, মানে বলা হয় কাদার তালের মতো, যেরকম এক্সটার্নাল স্টিমুলাস আসবে সেরকম বাচ্চা ব্রেন ডেভেলপ করবে। তো ফ্রন্টাল লোবের ডেভেলপমেন্ট কোনো কারণে যদি অ্যাফেক্টেড হয়, সেটা হতে পারে বিকজ অফ এক্সটার্নাল চেঞ্জেস, তাহলে কিন্তু তাদের এই ওয়ান্ট ব্যাপারটা বেশি থাকবে। আই ডু নট ওয়ান্ট, যে ফ্রন্টাল লোব ডেভেলপমেন্ট যদি স্লো ডাউন হয়, তাহলে কিন্তু মুশকিল। এটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে কিছু বাচ্চাদের ছোটবেলা থেকে কিছু নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম থাকে, যেমন ADHD, তারা নিজেদের ইম্পালস কন্ট্রোল করতে পারে না, তারাও যথেষ্ট পরিমাণে তারা এই মোবাইল ফোন অ্যাডিকশন বা যে কোনো অ্যাডিকশন অ্যাকচুয়ালি হওয়ার চান্সেস বেশি। ফ্যামিলিতে যদি অ্যাডিকশন অফ এনি কাইন্ড থাকে, সেটাও কিন্তু বলা হয় যে তাদেরও কিন্তু এনি কাইন্ড অফ অ্যাডিকশন, বি স্ক্রিন অ্যাডিকশন, অ্যালকোহল অ্যাডিকশন, হোয়াট এভার ইট ইজ, সেগুলো হওয়ার চান্সেস কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে থাকে। বয়স যখন হচ্ছে একটা মানুষের, ব্রেন আস্তে আস্তে ডিজেনারেট করা শুরু করছে, ফ্রন্টাল লোবও আস্তে আস্তে হ্রাস পাচ্ছে তার যে ভলিউমটা, তখনও আমরা নিজেদেরকে আটকাতে পারছি না। তো বাচ্চাদের মধ্যে এবং বয়স্কদের মধ্যে আমরা আজকাল দেখছি, বয়স্ক ডেফিনেশনটি কত বছর বয়স? মোটামুটি 50 অ্যাবভ আস্তে আস্তে শুরু হয় ব্রেন অ্যাট্রফি, 60 পর থেকে ভালো রকম হয়। সেখানে একটা অন্য কারণও আছে, সেটাও আসছি। তো বাচ্চাদের ক্ষেত্রে আর একটা জিনিস সেটা হচ্ছে যেটা বললাম, যে এটা তো একটা ব্রেনের স্ট্রাকচার, ঠিক আছে বুঝলাম, বাট জেনেটিক্স, তো জেনেটিক্স স্ট্রাকচার ইত্যাদি ইম্পর্টেন্ট, বাট অলওয়েজ একটা বিহেভিয়ার ডিপেন্ড করে জিন এনভায়রনমেন্ট ইন্টারাকশনের উপর। তো এনভায়রনমেন্ট ম্যাটার করে। তো বাচ্চাটা কীভাবে বড় হচ্ছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে
যে তার ফিউচারে এরকম কোনো বিহেভিয়ার দেখা যাবে কি যাবে না। উই লার্ন বাই ইমিটেশন, আমরা দেখে দেখে শিখি। ছোটবেলা থেকে বাবা মা যেভাবে কথা বলে, যে ধরনের কাজকর্ম করে, সেইটা আমরা দেখে দেখে শিখতে থাকি। তো আমাদের যদি এনভায়রনমেন্টে কিছু কিছু এরকম কাজ হতে থাকে যেটা যেমন লেটসে মোবাইল নিয়ে বাবা মা সারাক্ষণ বসে রয়েছে, তাহলে কিন্তু আমরা বুঝবো যে সেটাই নর্মাল এবং আমি সেইটাই করতে থাকবো। এবং এই যে যখন আমি করছি, সেই যে স্ক্রিনটা আমার সামনে থাকছে এবং যখন আমার ওই ডোপামিন রিলিজটা হচ্ছে, সেটাও কিন্তু আমার ব্রেন ডেভেলপমেন্টে প্রবলেম তৈরি করবে। আলটিমেটলি একটা বিহেভিয়ার তৈরি হবে যেখানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না এবং গিয়ে খুব সিভিয়ার স্ক্রিন অ্যাডিকশনের দিকে কিন্তু একটা বাচ্চা যেতে পারে। এবার বয়স্কদের ক্ষেত্রে যদি আসি, ওকে, ব্রেন সেখানে অ্যাট্রফি হচ্ছে, সাইজ কমছে, তার নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা কমছে, এর সাথে কিন্তু অন্য একটা ফ্যাক্টরও কাজ করে। বয়স্কদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি একটা 60 বছর ক্রস হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, তখন ডিপ্রেশনে চলে যাচ্ছে। উই কল ইট এমটি নেস্ট সিনড্রোম। তো এমটি নেস্ট সিনড্রোমে দেখা যাচ্ছে যে এখনকার দিনে তো প্রায় বিদেশে সবাই রয়েছে এবং এখানে সেরকম তাদের হিউম্যান কানেকশন পাচ্ছে না। দে আর রিসর্টিং টু সামথিং যেখান থেকে বেরোতে তারা প্লেজার কোত্থেকে পাবে। স্ক্রিন ইজ ইজিলি অ্যাভেলেবেল। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম হয়তো অতটাও এখন করছেন না, বা আস্তে আস্তে ওদিকেও যাবেন। তো যে কোনো সোশ্যাল মিডিয়া, তার থ্রু দিয়ে তারা একটা টেম্পোরারি রিওয়ার্ড পাওয়ার চেষ্টা করছেন, নিজেকে অল্প ভালো রাখার চেষ্টা করছেন। তো এইটাই মোটামুটি পাথওয়ে যেটা ডিফাইন করে যে বাচ্চাবেলা থেকে তার অ্যাডিকশন হবে না বয়সকালে গিয়ে অ্যাডিকশন হবে। সো দেয়ার আর নিউমারাস ডাইনামিক্স বিহাইন্ড দ্যাট। আচ্ছা, এই অ্যাডিকশন কিরকম, কোন কোন অ্যাপে তোর মনে হয়? অনেকে বলে যে ফেসবুক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং রোজ একটা করে রিলস পোস্ট না করলে বা কিছু না করতে মন খারাপ লাগছে বা অন্য কি করছে। অনেকে আবার বলছে যে নাচে, ভালো কিছু গান শোনা বা কিছুতে হচ্ছে, বা ইউটিউবে কিছু বিশেষ সাইটে গিয়ে তারা অ্যাডিকটেড হয়ে যাচ্ছে। তো কোন কোন অ্যাপে তোর মনে হয় ইউজুয়ালি অ্যাডিকশন বাড়ে? বেসিক্যালি সোশ্যাল মিডিয়া যদি আমরা ধরি, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াট এভার, রিলস আর ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। কেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে গিয়ে এই যে ডোপামিন ডিপেন্ডেন্সটা শর্ট টার্ম হয়। মানে শর্ট টার্ম ওই যে ডোপামিন রিলিজ যখন হয়, তখন এই শর্ট টার্মের মধ্যেই আমাদের ভালো লাগাটা তৈরি হয়। আমরা সাস্টেন্ড অ্যাটেনশন অনেকক্ষণ দিতে পারি না। তো একটা লম্বা ইউটিউবের ভিডিও দেখা কিন্তু খুব চ্যালেঞ্জিং, কিন্তু আমি একটা ওই 90 মিনিট বা 90 সেকেন্ড বা 60 সেকেন্ডস একটা রিল দেখা ভেরি ইজি, আমাকে ফোকাস করতে হচ্ছে না, বাট আমি দেখছি। অ্যান্ড দেন দেয়ার ইজ অলসো নেক্সট অ্যাপ্রিহেনশন অফ হোয়াটস নেক্সট। আমি সোয়াইপ করে দিলাম আর একটা নতুন কিছু চলে এলো। এই যে অ্যালগোরিদমটা, মনে কর এই সোশ্যাল মিডিয়া জানছে আমাদের কোনটা জিনিসটা ভালো লাগে এবং সেটাইও ফিট করে যাচ্ছে। মানে তুই বলছিস যে এই রিলসটা, এবং রিলসটা এখনো ধৈর্য দিই 60 সেকেন্ড বলছিস, দেখা যাবে যদি অ্যানালিসিস করিস ওই 2-3 সেকেন্ড কি 10 সেকেন্ড দেখে, তারপর আবার সেই ক্লিক করে দেয় আর কি। তো তোর কি মনে হয় অ্যালগোরিদম যেটা ফিট করছে এটাও কি এই অ্যাডিকশন বাড়ার কারণ হয়ে যায়? অফকোর্স, আমরা না প্রত্যেকেই এই অ্যালগোরিদম, আমাদের প্রত্যেকের পার্সোনালিটি, আমাদের কোনটা চাই কোনটা চাই না, সব কিছু উই আর বিং মনিটরড, ঠিক আছে, এবং প্রোফাইলিং হচ্ছে। সো এটা কিন্তু এখনকার দিনে এআই চলে আসাতে তারা জাস্ট এআই করছে। সো এভরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস দে নো হোয়াট ইউ ওয়ান্ট। তোমার কি জিনিসটা চাই, এরপরে কি চাই, তোমার কি জিনিসটা ভালো লাগে না, কোনটা ভালো লাগে, এবং বেসড অন দ্যাট ভেরি পার্সোনালাইজড, এবং একদম যেগুলো তোমাকে ইউ উইল জাস্ট হুক ইট টু দ্য কন্টেন্ট, সেই ধরনের জিনিস বারবার দিয়ে যাচ্ছে। অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম আউট অফ দ্যাট। আর একটা যেটা জায়গা সেটা হচ্ছে গেমিং। অফকোর্স এখন খুব কমনলি দেখা যাচ্ছে যে অনলাইন গেমিং ইজ ভেরি পপুলার বাচ্চাদের মধ্যে, ইয়াংস্টার্সদের মধ্যে, ইভেন অ্যাডাল্টরাও কিন্তু গেমিংয়ের মধ্যে যথেষ্টভাবে ইনভলভ হচ্ছে। তো যেগুলো হচ্ছে গিয়ে ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার রোল প্লেয়িং গেম, মানে এখানে কি হয় যে সবসময় এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে ওখানে। তো আমি না যদি না থাকি, ওই গেমটা যদি না খেলি, আমি সবসময় মনে হচ্ছে আমি কিছু একটা মিস করে যাচ্ছি। সো ফিয়ার অফ মিসিং আউট, ফোমো ব্যাপারটা একদম। তো আমি যদি ওই সময় পার্টিসিপেট না করি, এই সময় যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমি যখনই পড়াশোনা করার চেষ্টা করছি, কিছু একটা হচ্ছে, 3 জন বন্ধু খেলছে, কিছু একটা ওখানে ওরা করছে, আমাকে ইনভলভ হতে হবে। তো এই ধরনের গেমে কিন্তু অ্যাডোলেসেন্সরা, ইভেন ইয়াং অ্যাডাল্টসরা, তারা যথেষ্ট পরিমাণে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে শপিং অ্যাপ, নতুন নতুন সেল, নতুন রকম ধরনের
ডিলস, তাতে এত ডিসকাউন্ট অত ডিসকাউন্ট, তো সবসময় ওই পার্সোনালাইজড কন্টেন্ট, ভালো লাগা জিনিস কম দামে পাচ্ছি, সেটা অফকোর্স আর গেটিং সামথিং, সেখান থেকে অ্যাডিকশন যথেষ্ট পরিমাণে হচ্ছে। আমরা দেখি যে লোকজন জাস্ট স্ক্রোল করছে নানান রকম শপিং অ্যাপ খুলে, হয়তো কিনছে না বা কিনে ক্যান্সেল করে দিচ্ছে, এরকম আমরা প্রায় দেখি। যখন গিল্ট ফিলিং আসছে পরের দিকে যে আমরা কিনে ফেললাম, অনেক টাকা খরচা হয়ে গেল, আবার ক্যান্সেল করছি, বাট দে আর রিপিটিং দ্য বিহেভিয়ার। এছাড়া বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, একদম এটা নিয়ে আমি আসছিলাম যে এই ওটিটিটা সময়ের পরেই ওটিটি দেখতে হবে, এই নিয়ে আলোচনা করতে হবে, এবং রুটিন যে আগে বই পড়া ছিল, গান শোনা ছিল, এগুলো সবই এখন ওটিটি কেন্দ্রিক হয়ে গেছে। ওটিটিতে কি হচ্ছে, তো এইটাকে তুই কিভাবে বলবি? এটা কি আমাদের পুরোনো দিনের সিনেমা দেখা, নাকি এটা নতুন নেশা আরম্ভ হয়েছে? এটার পেছনেও কিন্তু কি একটা অন্যরকম সায়েন্স রয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এখন সিনেমা নয় কনসেপ্ট, সিরিজের কনসেপ্ট বেশি, একটার পর একটা এপিসোডস। আগে কি হতো, আমরা সিরিয়াল দেখতাম, নেক্সট সপ্তাহে আর একটা এপিসোড আসবে, আমরা ওয়েট করে থাকতাম। তো ওই যে গ্র্যাটিফিকেশনটা আমরা হলো, আমি তারপরে ওকে ফাইন, আমি আবার একটা সপ্তাহ ওয়েট করতে হবে, তো আমার ওই আই ওয়ান্ট, তারপরে কাজ করতো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমাকে পাবোই না, তো আমি পরের সপ্তাহ ওয়েট করতেই হবে। এখন কথা হচ্ছে একটা এপিসোড শেষ হওয়ার পরে আমাকে কিন্তু, আমি যদি চাই যে নেক্সট ক্লিকটা করতেও দেবে না, অটো রিপ্লে হয়ে যাবে, সো নেক্সট এপিসোড অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ সামথিং দ্যাট হ্যাজ বিন ডান, যাতে যখনই শুরু হয়ে গেল না নেক্সট এপিসোডটা, একটু দেখে যাই, একটু দেখে যাই করতে করতে আবার ওই এপিসোডটা শেষ হলো, আবার আর একটু দেখে যাই, এইটাই চলতে থাকে। হ্যাঁ, তো দ্যাট ইজ দেয়ার। আমরা জানি যে কোনো নেশাই খারাপ, সেটা সিগারেটই হোক, কি মদ হোক, কি আমাদের অন্য কোনো নেশা হোক। বইয়ের নেশা কেউ বলে ভালো, আর কেউ বলে খারাপ, ঠিক আছে। তো আমরা যেটা বলছি যে যদি নেশা মাত্রই খারাপ হয়, তাহলে এই যে স্ক্রিনের আসক্তিটা রয়েছে, এটা আমাদের কিভাবে এফেক্ট করে, সেটা তুই আমাকে একটু যদি বলে দিস। বাচ্চাদের কিভাবে এফেক্ট করে, বা মিডল এজ বা বয়স্কদের কিভাবে এফেক্ট করে, এবং আমরা কিভাবে এটা থেকে বাঁচতে পারবো? একদম ছোট থেকে শুরু করি। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো দেখে দেখে শিখি, একটু আগে বললাম যে আমরা ইমিটেট করে করে শিখি। সো ওই যে হিউম্যান ইন্টারাকশন, বাবা মা আমাদের সাথে কথা বলছে একদম ছোট বয়সে, আমরা কিছু বুঝি না বুঝি, বাট ওই এক্সপ্রেশনগুলো আমরা নকল করতে শিখি। তো আমরা সেভাবে কথা বলতেও শিখি। কথা বলার যে আমাদের পার্টিকুলার একটা প্রসডি আছে, মানে যেভাবে কথা বলি, প্রসডি মানে হচ্ছে গিয়া আমরা এখানে কলকাতার লোক একভাবে কথা বলি, অন্য জায়গায় অন্যভাবে কথা বলি, তো এই যে প্রসডি, এগুলো কিন্তু আমরা দেখে দেখে ছোটবেলা থেকেই শিখি। তো সেই যে কমিউনিকেশন, সেটা কিন্তু ইজ অলওয়েজ উই লার্ন বাই ইমিটেশন। কিন্তু এখনো শিখি, তো এখনো শিখি, এখন আমরা আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলতে ওই শিখি। আর কি। এখনকার বাচ্চাগুলো হ্যাঁ। থাকে কলকাতায়, কিন্তু যখন ওরা কথা বলে অদ্ভুত অ্যাকসেন্ট। এক্স্যাক্টলি। তো কারণটা কি? হ্যাঁ, একদম। তার কারণটা হচ্ছে এই মাঝখানে কিন্তু চলে আসছে একটা অন্য মিডিয়াম, একদম, অ্যান্ড দ্যাট ইজ স্ক্রিন। এবার যখন স্ক্রিনটা চলে আসছে, ব্যাপারটা কি হচ্ছে, আমরা তো স্ক্রিনে ইন্টারঅ্যাক্ট করছি, বাট স্ক্রিন তো ইন্টারঅ্যাক্ট ব্যাক করতে পারছে না। একদম। তো আমার কমিউনিকেশন স্কিল প্রপারলি ডেভেলপ করছে না, এবং যখন কমিউনিকেশন স্কিল প্রপারলি ডেভেলপ করছে না, তখন একটা নতুন জিনিস হচ্ছে, আমরা জানি সেটা অটিজম। একদম। এবার অটিজম বললাম বটে, তো তার মধ্যে আমরা দেখি অনেক ক্ষেত্রে যে একটা টার্ম আমরা আজকাল ইউজ করছি, উইচ ইজ কল ভার্চুয়াল অটিজম বা ডিজিটাল অটিজম। এটা যেখানে দেখা যাচ্ছে যে একদম ছোটবেলা থেকে বাচ্চা ওই স্ক্রিনের সামনে থাকছে, তারা ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, তাদের স্পিচ ডিলে হচ্ছে, তারা ওই রিপিটেটিভ বিহেভিয়ার একই বারবার করছে, তাদের নানা রকম অন্য বিহেভিয়ারাল অডিটিস চলে আসছে। কিন্তু একটা টাইমের পরে যদি বাবা মা সেটা রিয়েলাইজ করে স্ক্রিনটা সরিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আবার গ্র্যাজুয়ালি সে নর্মাল বিহেভিয়ারে ফেরত আসছে। তো কিছু ক্ষেত্রে রিভার্স তো হচ্ছে, কিন্তু কিছু বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে দে হ্যাভ আ প্রায়ার জেনেটিক ভার্নারেবিলিটি অটিজম ডেভেলপ করার। ইনিশিয়াল ডেভেলপমেন্ট হয়তো ঠিকঠাক হচ্ছিল, বাট ওই স্ক্রিনটা দিলেই গন্ডগোল। তো তাদের ক্ষেত্রে কিন্তু আর রিভার্সেবল ব্যাপারটা হচ্ছে না, দে অ্যাকচুয়ালি স্টার্ট হ্যাভিং সিমটমস অফ অটিজম, এবং পরবর্তীকালে সেটা পারসিস্ট করছে। তো দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যখন বাচ্চাটি ওই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের ব্যাপারটা থাকছে, মানে সে যে জিনিসটা চাইছে সেটা পাচ্ছে, এবং ইনস্ট্যান্ট ডোপামিন, মানে আমি জিনিসটা দেখছি, চেঞ্জ করছি স্ক্রিন, আর একটা নতুন জিনিস দেখছি, তো ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশন, খুব ভালো লাগা। তখন যখন হট করে তার সামনে থেকে জিনিসটা নেওয়া হচ্ছে, তার উইথড্রয়াল সিমটমস হচ্ছে, তো ট্যান্ট্রামস করতে হবে, ট্যান্ট্রাম শুরু হচ্ছে, জিনিসপত্র ফেলা, এই করা সেই করা, চিৎকার চেঁচামেচি করা। বাবা মা বুঝতে পারছেন আমরা কি করব, কিন্তু সেক্ষেত্রে বেসিক্যালি কিছু করার নেই, বিকজ ইটস আ বিহেভিয়ার হুইচ অনেক দিন ধরে ডেভেলপ হয়েছে, এবং সেটা করতে গেলে আবার অনেক দিনই লাগবে। পসিবল নয় এরকম নয়, বাট চেঞ্জ করা ডেফিনেটলি পসিবল, বাট টাইম লাগে।
তো অনেক সময় বাবা মারা এসে বলেন যে ডাক্তারবাবু এরকম করছে, ওষুধ লাগবে কিনা, অন্য কিছু করতে হবে কিনা, থেরাপি করতে হবে কিনা। প্রথমে বুঝতে হবে যে এখানে যেভাবে বাচ্চাটি বড় হচ্ছে দ্যাট ইজ নট রাইট, সেখানে কিছু চেঞ্জেস আনতে হবে, তবেই পসিবল। বাচ্চাদের কি আমার মনে হয় বাবা মা সময় দিতে পারছে না, বা আমরা নিজেরাই এত সিউডো ব্যস্ততার মধ্যে ঢুকে যাচ্ছি আর কি, সেটা একটা বড় কারণ স্ক্রিন অ্যাডিকশন। অবশ্যই অবশ্যই 100%, বিকজ আমরা যখন সময় দিতে পারছি না তখন অ্যাজ আই সেড বাচ্চারা দেখে দেখে শেখে, এবং কাকে দেখবে তখন? সময় দিতে পারছি না বলে আমাকে বাচ্চা যখন চিৎকার ক্রেভিং, বাচ্চারা না সবসময় বাবা মার ভালোবাসা চায়, দ্যাট ইজ ওটা তাদের সব থেকে বড় প্রাপ্য। তো যখন সে পাচ্ছে না তখন সে ট্যান্ট্রাম তার হবেই। এবার সেটাকে বন্ধ করার জন্য একটা স্ক্রিন ইজ নট আ সলিউশন, সেটা দিয়ে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং তারপরেই শুরু হচ্ছে প্রবলেম। এবং সেই প্রবলেমটা তো আস্তে আস্তে যত দিন অবধি বাবা মা রিয়েলাইজ না করছে, একটা টাইমের পরে গিয়ে ইট ইজ বিকামিং আ হিউজ প্রবলেম। আচ্ছা, একটা দেখা যায় বাচ্চাদের মধ্যে যে তুই যখন পড়তে বলছিস তখন আবার ঠিক আছে আমি 1 ঘন্টা অঙ্ক করলাম, তারপরে কিন্তু আমাকে 10-15 মিনিটে মোবাইল ফোনটা দিতে হবে। হ্যাঁ, এবং এইটা এক ধরনের, বা বাবা মা বলে অনেক সময় যে তুমি যদি এই কাজটা ভালো করে করো বা এইটা করো, তোমাকে আমরা খুশি হয়ে এই 15 মিনিট বা 20 মিনিট, 1/2 ঘন্টা মোবাইল দিলাম। এটাই চেঞ্জ হয়ে যায়, তখন বাচ্চা বলে আমি এটা করে দেবো, তার বদলে আমাকে মোবাইল দিতে হবে। এই যে ব্যাপারটা, সেটা ব্ল্যাকমেলিং টাইপের। প্রথমে যেটা শুরু হয়েছিল ঘুষ দেওয়া দিয়ে, পরে সেটা চালান হয়ে গেল ব্ল্যাকমেলিং টাইপের বাচ্চার কাছ থেকে। এটাকে তুই কিভাবে বলবি, এই সমস্যাটাকে? ভেরি নাইস কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, এটার পেছনে একটা খুব সুন্দর সায়েন্স রয়েছে। এই যে ডোপামিন নিয়ে একটু আগে বলছিলাম, ডোপামিন ব্রেনে দুভাবে তৈরি হয়। একটাকে বলা হয় ফেজিক রিলিজ, যেটা ওই দমকায় দমকায় বেরোয়, এবং তখন আমাদের এই প্রচণ্ড ভালো লাগা ব্যাপারটা হয়, যেটা স্ক্রিনের ক্ষেত্রে, অ্যাডিকশনের ক্ষেত্রে হয়, বা যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রে হয়। আর একটা হচ্ছে টনিক রিলিজ, মানে ধীরে 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 বেরোয়। তো এই টনিক রিলিজটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা অনেক দিন ধরে যে আমাদের যে লেটস সে আজ থেকে 500 বছর আগে, তখন আমি যে কাজটা করছি সেটার কাজ ইনস্ট্যান্টলি, তো লেটস আমি কোনো একটা জায়গায় গিয়ে ক্ষেত করছি, সেখানে আমার সেই ফসল কবে আসবে তার ঠিক নেই, বাট আমাকে এখন থেকে আমাকে কাজটা করতে হবে। বা আজ থেকে 10,000 বছর বা 20,000 2,000 বছর আগে, তখন যখন মানুষ ওই হান্টার গ্যাদারার ছিল, তখন একটা হরিণকে বা একটা কোনো কিছুকে আমাকে যদি শিকার করতে হয়, তার পেছনে আমাকে সারাদিন লাগাতে হচ্ছে, বাট আই এম ফোকাসড ইন দ্যাট অ্যাক্টিভিটি, এবং কন্টিনিউয়াসলি আমি সেখানে সেই কাজটার মধ্যে করে করে আলটিমেটলি যখন আমি করতে পারলাম ব্যাপারটা, দেন আই গেট আ গ্র্যাটিফিকেশন। তো প্রথমে কষ্ট, তারপরে গিয়ে আমি গেটিং আ গ্র্যাটিফিকেশন। তো এই যে টনিক রিলিজ, এইটা ইম্পর্টেন্ট। এবং বলা হয় যে দের ইজ সামথিং কল ফ্লো স্টেট অফ মাইন্ড, মানে আমি যদি ফ্লো স্টেট হচ্ছে এমন একটা স্টেট যেখানে আমি একাগ্রতা মেনটেন করতে পারি। এবং এই যে এই কথাটা বললাম যে টনিক রিলিজ অফ ডোপামিন, এইটা দরকার ওই একাগ্রতার জন্যে। তো টনিক রিলিজ যদি অনেকক্ষণ ধরে হয়, তাহলে আমি 15 মিনিট অ্যাটলিস্ট যদি আমি ওই ফোকাস রাখতে পারি, তাহলে আমি কিন্তু এমন একটা স্টেটে পৌঁছাবো যেখানে আমি লকড ইন হবো, অর্থাৎ আমি কনসেন্ট্রেট করা শুরু করতে পারবো 15 মিনিট পর থেকে। এইবার 15 মিনিট পর থেকে আমি শুরু করলাম, এবং তারপরে লেটসে আমি আরও 1/2 ঘন্টা পড়লাম, মানে 45 মিনিট আমি পড়লাম, হলো। এবার আমি কথা মতন বাবা মার কাছ থেকে মোবাইলটা নিলাম। যখন মোবাইল ফোনটা হাতে পেলাম, তখন আমি স্ক্রোল করা শুরু করলাম, তখন ফেজিক রিলিজ শুরু হলো, সাংঘাতিক পরিমাণে এক্সেসিভ ডোপামিন শুরু হলো। এবং যখন আমি ওটা রাখলাম, অনেকটা ডোপামিন ডিপ্লিশন হয়ে গেছে। ডোপামিন কি কাজে লাগে? মোটিভেশন, কনসেন্ট্রেশন, দুটো কাজে। তো আমি যখন আবার পড়া শুরু করব, তখন আমার ডোপামিন অনেকটা ডিপ্লিটেড। ওই 10 মিনিট 15 মিনিটের মধ্যে কিন্তু অনেকটা ডোপামিন কমে যাচ্ছে। তো আমার কনসেন্ট্রেশনও কমে যাচ্ছে, আমার মোটিভেশনও কমে যাচ্ছে। আমি আবার শুরু করছি উইথ আ লো ডোপামিন, যেখানে আমার পড়তে ইচ্ছা করছে না, যেখানে আমার কনসেন্ট্রেট করতে পারছি না। তো নেক্সট পড়াটা করতে গেলে কিন্তু আমার গন্ডগোল শুরু হচ্ছে। তারপরে আবার আমি চেষ্টা করলাম, 45 মিনিট বা 1 ঘন্টা পড়লাম, আবার যখন পেলাম আরও ডোপামিন ডিপ্লিটেড, আমি আরও পারছি না। আলটিমেটলি কিন্তু পড়া কিছুই হচ্ছে না, ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট। এবং এরপরে যেটা আসবে, আই এম গেটিং অ্যাডিক্টেড। এবার যখনই আমার কাছ থেকে স্ক্রিনটা নিয়ে নেওয়া হচ্ছে, আমার মাথায় কিন্তু ওই ফিয়ার অফ মিসিং আউট, ওই ফেনোমেননটা কাজ করছে, কি হচ্ছে না হচ্ছে, আমি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করতে পারছি না, এবং আমার মুড ইরিটেট হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি পড়াশোনাটাও হচ্ছে না, মুডও ইরিটেট হয়ে যাচ্ছে, তো কাজের কাজ বেসিক্যালি কিছু হচ্ছে না। তো এই যে ব্যাপারটা, যে বার্গেনিংটা, সেটা কিন্তু আলটিমেটলি দেখা যায় ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, এটা এইভাবে কাজ করে না। তুই এই সমস্যাটার কথা বললি, এর সমাধান কি?
সমস্যাটার সমাধান বেসিক্যালি একটা প্রপার হ্যাবিট তৈরি করতে হবে। মানে স্ক্রিন ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ রাইট নাও, এবং সেখানে পড়াশোনার মধ্যে সব কিছুর মধ্যে স্ক্রিন থাকবেই, কিন্তু কন্টেন্ট কি দেখছি সেইটা ইম্পর্টেন্ট। এই কন্টেন্টের ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। লেটস আমি তো স্ক্রিনে পড়াশোনাও করি, তাহলে আমি কি স্ক্রিনে পড়াশোনা করলেও সবসময় অ্যাডিক্টেড হবো? এরকম কিন্তু ব্যাপারটা নয়। বিকজ স্ক্রিনে যদি একটা পেজ আমি ওইটাতে ফোকাস করতে চেষ্টা করি, ইট ইজ ডিফিকাল্ট। যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কিন্তু যেখানে র্যাপিডলি আমি স্ক্রোল করছি, আমাকে একটার পর একটা নতুন নতুন জিনিস দেখার চেষ্টা করছি এবং তাতেও ফোকাস করতে পারছি না, এবং সেখানেই ওই অ্যাডিকশনের ব্যাপারটা তৈরি হয়। তো আমাকে যদি স্ক্রিনটা ইউজ করতে হয়, তাহলে আমাকে রেসপন্সিবলি ইউজ করতে শিখতে হবে। তো বাবা মাকে সেখানে একটা পার্টিকুলার হ্যাবিট তৈরি করাতে হবে, যেখানটায় ফার্স্ট অফ অল যে ছেলেটি পড়াশোনা করছে তার তো অনলাইন ক্লাসেস থাকবে বা সামথিং, তাকে অতক্ষণ অবধি পড়তে দিতে হবে। তারপরে যে এন্টারটেনমেন্টের জন্যে যে টাইমটা, সেইটাকে রেস্ট্রিক্ট করতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বিকজ প্রবলেমটা হয় কিন্তু ওই সময়টায়। সে এন্টারটেনমেন্টটা স্ক্রোলিং করে কাটাচ্ছে না ওটিটি দেখছে না কি দেখছে, সেইটা যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অনেকটাই কন্ট্রোল করা পসিবল। বাট আমি কোনো একটা হ্যাবিট মানে পড়াশোনার মধ্যে যদি ঢুকি, তাহলে আমাকে কিন্তু ফোকাসটা কন্টিনিউ মেনটেন করতে হবে। এবার এটাও ডিফিকাল্ট যে আমি কন্টিনিউয়াসলি 6 ঘন্টা পড়বো। আমি হয়তো 45 মিনিট পড়লাম, তারপরে যে 15 মিনিট আমি গ্যাপ নিলাম, বাট তখন কিন্তু আমি স্ক্রিন ইউজ করবো না, আমাকে অন্য কিছু একটা করতে হবে। আমি সেটা একটু বাইরে হেঁটে আসতে পারি, আমি সেটা গান শুনতে পারি, বাট স্ক্রিন ইউজ করে নয়, ঠিক আছে? আমি সেখানে জাস্ট রিল্যাক্স করতে পারি, ঠিক আছে? তো এইটা কিন্তু কনসিয়াসলি গ্র্যাজুয়ালি বাচ্চার মধ্যে ডেভেলপ করতে হবে। এই বার্গেনিংটা থাকলে কিন্তু মুশকিল, এই বার্গেনিংটা উইল নেভার ওয়ার্ক। তো সেখানে সেটা হ্যাবিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার বলা হয় যে হ্যাবিট তো একদিনে হবে না, তো ইট টেক্স অ্যাটলিস্ট 3 weeks, 21 days টু মেক আ হ্যাবিট। ইম্পসিবলও নয়। তো যদি একটা প্রপার রুটিন করা যায়, তাহলে কিন্তু ইট ইজ পসিবল টু ডু দ্যাট। আরেকটা জিনিস আমি বলবো যে মর্নিং শোজ দ্য ডে অলওয়েজ। তো সকালবেলা উঠে যদি আমরা ওই প্রথম কাজটাই মোবাইল ইউজটা দিয়ে শুরু করি, তাহলে কিন্তু মুশকিল। তো আমাকে সকালবেলা উঠে কনস্ট্রাকটিভ একটা রুটিনের মধ্যে থাকতে হবে, এবং তার মধ্যে স্পেসিফিক টাইম থাকবে সব কিছুর জন্য, যেখানে আমরা পার্টিকুলার টাইমের জন্য হয়তো স্ক্রিনটাও ইউজ করতে বাধ্য হবে। আমরা পসিবল না যে আমি একদম সব কিছু বন্ধ করে দিলাম, ইট ইজ নট দ্যাট পসিবল। রাখতে হয়তো হবে, বাট খুব রেসপন্সিবলি আমাকে ইউজ করতে হবে, এবং সেটা শেখাতে হবে বাচ্চাকে। অ্যান্ড দ্যাট নিড টু বি রিইনফোর্সড এগেন অ্যান্ড এগেন। রিওয়ার্ড শুড বি ইন ফর্ম অফ আদার থিংস, বাই অ্যাপ্রিসিয়েশন। যতক্ষণ সে স্ক্রিনটা ইউজ করলো না, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, উই অ্যাপ্রিসিয়েট আদার থিংস। সে হয়তো অন্য কিছু একটা কনস্ট্রাকটিভ কাজ করলো, একটা সে গান গাইলো বা সে একটা নতুন ছবি আঁকলো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। সো স্ক্রিন টাইমটা নিড টু বি রিপ্লেসড উইথ সামথিং এলস, যেটা ইকুয়ালি রিওয়ার্ডিং, এবং সেটা নিডস অ্যাপ্রিসিয়েশন। এবং বারবার যদি সেটা করা হয়, তাহলে কিন্তু আমরা সেই কাজের দিকে আস্তে আস্তে ঝুঁকতে পারি। সো দ্য চাইল্ড উইল গ্র্যাজুয়ালি ডেভেলপ আ ভেরি কনস্ট্রাকটিভ হ্যাবিট। আচ্ছা, এবার যদি আমরা বাবা মায়ের দিকে মুভ করি ফ্রম দ্য বাচ্চা, এবার দেখা যায় যে এই স্ক্রিন টাইমের জন্য একটা দেখি আমরা যে সম্পর্ক নষ্ট হচ্ছে, লোকে বলে যে সময় দিচ্ছে না, অফিস থেকে ফিরে ফোন নিয়ে বসে গেল, আমার সাথে কথা বলছে না, এটা একটা হলো। আর একটা হচ্ছে যে অনেকের মধ্যে আমরা দেখতে পাই যে রাত্রির ঘুম নষ্ট হচ্ছে, ওই সবুজ ডটটা অনেকক্ষণ ধরে চলছে, রাত্রির মানে 2-3টে অবধি সে ফোন নিয়ে ঘাঁটছে, তারপরে আবার সে ঘুমোতে যাচ্ছে। এবং আমার প্রফেশন যেটা হয়ে থাকে যে আমরা দেখি যে মোবাইল ফোনের কন্ট্রাসেপশন হিসেবে হয়ে গেছে তাদের মধ্যে, মানে নিজেদের মধ্যে সময়টাই তারা কাটাতে পারছে না বিকজ মোবাইল ফোনের জন্য। তো বড়রা কিভাবে বুঝবে যে তারা অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং কি কি সমস্যা তাদের মধ্যে হতে পারে, স্লিপলেসনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তুই কিভাবে দেখি সেইগুলোকে? যখন দেখা যাচ্ছে যে এই আস্তে আস্তে একটা মানুষের মধ্যে চেঞ্জ আসছে, এবং মানুষটা বুঝতে পারছে যে আমি প্রয়োজনের তুলনায় বেশি সময় ধরে মোবাইলের মধ্যে আমি কাটাচ্ছি, এবং তার ফলে কিছু চেঞ্জেস আসছে। যেমন যেটা বললে আর কি, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ইউসেজ, ওখান থেকেই শুরু করি। তো সেখানে কি হয়, আমাদের ঘুমটা কখন আসবে না আসবে এটা ডিটারমাইন করে আরেকটা কেমিক্যাল, তার নাম হচ্ছে মেলাটোনিন। এবার এই মেলাটোনিন তৈরি হয় বা রিলিজ হয় ইন অ্যাবসেন্স অফ লাইট, যখন লাইট থাকবে না। এবার আমি ঘুমাতে যাওয়ার
প্ল্যান ঠিক করলাম যে আমি 11টা বা 11:30টার সময় ঘুমাতে যাব, কিন্তু হাতে একটা ফোন, এবং তখন আমি দেখছি ফোনটা এবং ছাড়তে পারছি না। মেলাটোনিন তৈরি তো হবে না, বিকজ একটা সোর্স রয়েছে লাইটের, এবং আমি দেখছি যে কন্টিনিউয়াসলি আমার ঘুম আসছে না, আমি হুক টু দ্য ফোন, অলসো মেলাটোনিন রিলিজ ডিলেড হচ্ছে, করতে করতে আমার ঘুম লেট হয়ে গেল, সকালবেলা একটা পার্টিকুলার টাইমে উঠে অফিসে যেতে হবে, তো ঘুমটাও কম হচ্ছে। তো ঘুমটা যখন কম হলো, আর ওই ডোপামিন এক্সেসিভ ইউসেজের জন্যে আমার মোটিভেশনও কমে গেল, আমার কনসেন্ট্রেশনও কমে গেল, সকালবেলা আই এম নট রেডি ফর অ্যানাদার ডে। তাও আমাকে অফিসে যেতে হচ্ছে, অফিসে গিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, কাজ করে সেটারও একটা ক্লান্তি থাকছে, তখনও হয়তো আমি মাঝে মধ্যেই ফোনটা বার করে দেখছি, আরও ডোপামিন ডিপ্লেশন হচ্ছে, আরও মোটিভেশন লস হচ্ছে। এরকম করে যখন বাড়িতে সেই মানুষটা ফিরছে, তখন অলরেডি সে এক্সস্টেড, তার আর একটা মানুষের সাথে কানেক্ট করার ক্ষমতা নেই, তখন সে আর তার কোনো রকম ইচ্ছা করে না যে বাড়িতে এসে কথা বলবো বা কি করব। তখন সে, এবং এটা কিন্তু দুজনের ক্ষেত্রেই হচ্ছে, হাজব্যান্ডের ক্ষেত্রেও হচ্ছে, ওয়াইফের ক্ষেত্রেও হচ্ছে, যার ফলে তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর আলাদা হয়ে যাচ্ছে মানে ওই ডিজিটাল কন্ট্রাসেপশন যেটা বললে, তারা দুজনেই মোবাইল নিয়ে দুজনে আছে, এবং তাদের মধ্যে বেসিক্যালি কথাবার্তাও যথেষ্ট কম হচ্ছে। এইবার আর একটা জায়গায় আসি, এখানে হচ্ছে গিয়ে তো বেঁচে থাকার জন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, খাওয়া দাওয়া, ঘুম এবং সেক্স, ঠিক আছে। এবার এই সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন কেউ যদি অন্যভাবে পেয়ে যায়, তাহলে কিন্তু এখানে কাপলের মধ্যে প্রবলেম হওয়ার যথেষ্ট জায়গা আছে। অ্যান্ড দেয়ার কামস অ্যানাদার থিং, সেটা হচ্ছে পর্নোগ্রাফি অ্যাডিকশন। সো পর্নোগ্রাফি অ্যাডিকশন হ্যাজ বিকাম আ বিগ থিং, বিকজ যখন কেউ পর্ন দেখছে এবং সেটা দেখে ম্যাস্টারবেট করছে, সে খুব ইনস্ট্যান্টলি, ভেরি র্যাপিডলি, ভেরি কুইকলি সে একটা গ্র্যাটিফিকেশন পাচ্ছে, অ্যান্ড দেন আফটার আ পয়েন্ট অফ টাইম তার কিন্তু কোনো রকম অপোজিট সেক্স থেকে কোনো রকম তার হেল্প লাগছে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে রিল ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ড দুটো আলাদা। সে যখন পর্নোগ্রাফি দেখছে, তখন সে কিন্তু যে অ্যাক্ট্রেসকে দেখছে এবং ইম্যাজিন করছে, সেটা সে যখন তার প্রেমিকা বা তার ওয়াইফের সাথে যখন সে সহবাস করতে যাচ্ছে, তখন কিন্তু তার ইমাজিনেশন রয়েছে রিল ওয়ার্ল্ডে। রিয়েল ওয়ার্ল্ডে সে কিন্তু অন্যরকম কিছু পাচ্ছে, সে সেই গ্র্যাটিফিকেশন পাচ্ছে না, সে কিন্তু ক্লাইম্যাক্স করতে বা তার ইজ্যাকুলেশন সেরকম করে হচ্ছে না। প্রচুর মানুষ আসছে আমাদের কাছে যাদের দেখা যাচ্ছে লিবিডো কমে যাচ্ছে, এবং তার সাথে দেখা যাচ্ছে যে দে আর নট হ্যাভিং প্রপার ইমোশনাল বন্ডিং, যেটা খুব ইম্পর্টেন্ট সেক্সুয়াল কানেকশনের ক্ষেত্রে, সেটা কিন্তু হচ্ছে না, যার ফলে তাদের মধ্যে অফকোর্স প্রবলেম তৈরি হচ্ছে। আর একটা জিনিস আমি তুলতে চাই এই ক্ষেত্রে, যে এইটাতেই বলি পর্ন অ্যাডিকশন, আর একটা যেটা আমরা দেখতে পাই এটা ইনফিডিলিটি, যে এখন সবকিছু খুব ইজিলি হচ্ছে, কে কার ইনবক্সে কি লিখছে বা তার হোয়াটসঅ্যাপ চ্যাটে কি হচ্ছে সেটা জানতে, এই থেকে যে সম্পর্ক ভাঙছে বা আর একটা সম্পর্ক গড়ে উঠছে, একটা সম্পর্ক থাকতে থাকতে সে আরো 3-4 জনকে চ্যাট করছে, এটা বিবাহিত কি অবিবাহিত তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল পার্টনার ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে। এটা একটা সমস্যার কথা আমাকে ডিসকাস করব। আর একটা হচ্ছে যে আমরা আজকাল রিলসে দেখি যে ঘরের যারা বউ ছিল বা যে লোকগুলো মানে কাকা যেটা বলতাম, তারাও খুব কম জামা কাপড় পরে বা ডিফারেন্টভাবে অঙ্গ প্রদর্শন এবং এই বিরক্তিকর রিলস আমাদের কাছে উঠে আসে আর কি। এই দুটোও কি নেগেটিভিটি, এই মানে এই দুটো নেশা করতে আসছে যে এই আমাকে এক্সপোজ করতে হবে, এই ব্যাপারটা তুই কিভাবে দেখিস? এটা কি মানসিক সমস্যা একটা, যে যে বাড়িতে থাকতো সে হঠাৎ বাড়িতেই রান্না করতে করতে একটা নাইটি পরে নাস্তা আরম্ভ করে দিচ্ছে, এই ব্যাপারটা এইটা কি অসুস্থতা? এটা অনেক ক্ষেত্রে কিছু পার্সোনালিটি প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখি, যেমন কিছু ধরনের মানুষের হিস্ট্রনিক পার্সোনালিটি বলে, মানে সে সেন্টার অফ অ্যাট্রাকশন হতে পছন্দ করে, সে নিজেকে অন্যদের সামনে মেলে ধরতে পছন্দ করে, এবং সেই থ্রু দিয়ে সে এখানে ওই ডোপামিনের খেলা, সে কি ওই গ্র্যাটিফিকেশনটা সে পাচ্ছে এবং সেটা করেই তার মনে আনন্দ। তো দ্যাট ইজ সামথিং, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড অফ অল, অনেক ক্ষেত্রে, কিন্তু সবার ক্ষেত্রে নয়, বাট অনেক ক্ষেত্রে কিছু সেক্সুয়াল পারভার্সন, যেখানে এক্সিবিশনিজম, যেখানে হচ্ছে গিয়ে থ্রু এক্সপোজিং ওয়ানসেলফ সে গ্র্যাটিফিকেশন পায়, সেটাও থাকতে পারে, বাট সেটা সব ক্ষেত্রে হবে কিনা বলাটা মুশকিল। বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইট বিকামস আ কাইন্ড অফ পার্সোনালিটি প্যাটার্ন, যেখানে ওই পার্টিকুলার ধরনের পার্সোনালিটি মানুষরা, তাদের কিন্তু স্পেসিফিক, সবাই তো করছে না, কিছু স্পেসিফিক লোকজন করছে, তো তাদের ওই যারা পছন্দ করে ব্যাপারটা করতে। এবার সমাজের কাছে কিছু সেটস অফ রুলস রয়েছে, সেই রুলসগুলো অনুযায়ী অফকোর্স সেই ভিডিওসগুলো নয়,
এবং সেগুলো অবভিয়াসলি সবার পক্ষে অ্যাকসেপ্টেড নয় ব্যাপারটা। এবং সেটাই আর কি, মানে এটা এটা মানসিক সমস্যা কিনা বলাটা খুব ডিফিকাল্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা পার্সোনালিটি প্যাটার্ন হতে পারে, এবং সেটা যে অলওয়েজ যে ভিডিওর মাধ্যমে তা নয়। তুমি দেখবে রাস্তাঘাটে অনেকে রয়েছে যারা তাদের নিজেদেরকে অন্যভাবে দেখাতে পছন্দ করে, তো দ্যাট ইজ আপ টু দেম। এবার সেটা তো তুমি দেখবে কি দেখবে না, ইটস আপ টু ইউ। একদম একদম। আর মেমোরি লসটা কিরকম, যেটা ভাই মোবাইল অ্যাডিকশন, অনেক ভুলে যাচ্ছে কোথায় কি করছে না করছে, সে কোথায় কি রাখলো, কারণ সবসময় তার স্ক্রিনেতে আমি কিছু ফেলে আসছি। তো এই মেমোরি লসের সাথে মোবাইল অ্যাডিকশনের সম্পর্ক কিরকম? প্রথম কথা হচ্ছে মেমোরি লস ওই হবে না, ইটস কল্ড, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাটেনশনের প্রবলেম। তো ধরো তুমি আমাকে একটা কথা বলছো, এখন আমি শুনছি, কিন্তু আমার মাথায় অন্য কিছু চলছে, চলছে যাচ্ছে, শপিং কার্টে তো ওটা রেখেছিলাম, ঠিক আছে, ওটা কি কিনবো না কিনবো না, তুমি কি বললে আমি সেটা অর্ধেক কথা শুনলাম না। পরে যখন আমাকে কেউ জিজ্ঞেস করলো যে তখন কি কথা হচ্ছিল, আমি হয়তো কিছু জিনিসপত্র মনে করে বলতে পারবো না। তো মেমোরি লস পারসে যেটা হয় সেটা বিকজ আমি অ্যাটেনশন পে করতে পারছি না, আমি অ্যাটেনশন দিতে পারছি না, এবং তার ফলেই কিন্তু আমি মনে করতে পারছি না। ইটস আ কাইন্ড অফ সিউডো মেমোরি লস টাইপের একটা ব্যাপার হয় এখানটায়। বাট ওভার আ পিরিয়ড অফ টাইম যদি কন্টিনিউয়াসলি সে অনেকক্ষণ ধরে কোনো মানুষ ইউজ করে, তাহলে কিন্তু আমরা দেখি ব্রেন স্ট্রাকচারে চেঞ্জেস আসছে। দের ইজ সামথিং কল নিউরোপ্লাস্টিসিটি, মানে ব্রেন স্ট্রাকচারস উইল অ্যাডাপ্ট অ্যাকর্ডিং টু এক্সটার্নাল সোর্সেস। বাইরে যেরকম যেরকম স্টিমুলেশন পাবে সেই অনুযায়ী কিন্তু ব্রেন আস্তে আস্তে নিজেকে মডুলেট করতে থাকবে, এবং অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখি যে ব্রেনের কিছু স্ট্রাকচারের চেঞ্জেসের জন্য মেমোরি প্রবলেমও কিন্তু রিয়েল মেমোরি প্রবলেম আসছে, সেখানে কিন্তু ওই কনসেন্ট্রেশনের প্রবলেমের জন্য মনে করতে পারছি না, এই ব্যাপারটা হচ্ছে না কিন্তু। তো ইয়েস, মেমোরি প্রবলেম ইজ অনেক ক্ষেত্রেই আমরা দেখি, বাট এটা ইনিশিয়াল ফেজে কিন্তু রিভার্সেবল। তুই এতক্ষণ ধরে তো আমাদের সমস্যার কথা বললি, তাহলে এবারে প্রশ্নটা হবে যে এই সমস্যাগুলোর সমাধান কি? আমি বুঝতে পারছি যে আমার একটা আসক্তি হচ্ছে, তো এই যে ডিজিটাল অ্যাডিকশন যেটা হচ্ছে, এখানে এই টক্সিসিটি থেকে বেরোবো কী করে, যেটাকে আমরা আজকাল ডিজিটাল ডিটক্স বলি আর কি, সেই ব্যাপারটার সম্বন্ধে তুই আমাদের বল। ডিজিটাল ডিটক্স অনেক ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে ফুল ডিটক্স, আমি 7 দিন, 1 মাস, 2 মাস কোনো রকম স্ক্রিন ইউজ করবো না। সম্ভব না, সেটা করাটা খুব ডিফিকাল্ট। একদম। যারা করতে পারে হ্যাটস অফ টু দেম, বাট ইটস ভেরি ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট। সেকেন্ড হচ্ছে পার্শিয়াল ডিটক্স, মানে আমি কিছু কিছু জিনিসকে অ্যাভয়েড করব, যেমন আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে অ্যাভয়েড করব, আমি শপিং অ্যাপসগুলো অ্যাভয়েড করব, আমি ওটিটি অ্যাভয়েড করব, আমি জাস্ট কাজের জন্যে স্ক্রিনটাকে ইউজ করব। নেক্সট হচ্ছে গিয়ে দেখা যায় যে টাইম ওরিয়েন্টেড ডিটক্স, মানে আমি পার্টিকুলার কিছুক্ষণ সময় আমি কোনো রকম স্ক্রিন ইউজ করব না, সেটা আমি ঠিক করতে পারি, আমি 6 ঘন্টা করলাম, 5 ঘন্টা, 2 ঘন্টা, হোয়াট এভার ইট ইজ, যে ততটা পারি তো আমি বন্ধ রাখতে পারবো। আর একটা হচ্ছে গিয়ে আমি এরিয়া ওরিয়েন্টেড ডিটক্স, আমি যখন খেতে বসবো, যখন ফ্যামিলি টাইম কাটাবো, যখন বন্ধুদের সাথে থাকবো, তখন আমি কিন্তু স্ক্রিন ইউজ করব না, এইভাবেও ডিটক্স করা পসিবল। আর একটা যেটা করা যায় সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে অফিস বা স্কুলের ক্ষেত্রে দেখা যায় যে স্ক্রিন ফ্রি জোন, এটা আজকালের নতুন কনসেপ্ট, যেখানে ইউ ক্যান কিপ ইউর মোবাইল অ্যাসাইড এবং সেখানে গিয়ে কিছুক্ষণ টাইম পাস করা। তো দেয়ার আর ওয়েজ অফ ডুইং ডিটক্স। এবার এগুলো ধরন আর কি, তো এবার করতে গেলে উই হ্যাভ টু প্ল্যান, এবং আমাদেরকে কিন্তু খুব স্লোলি স্টার্ট করতে হবে। মানে আমি যেটা বললাম, যেটা তুমি প্রথমেই বললে যে অনেক দিন ধরে ডিটক্স পসিবল নয়, তো আমাদের খুব ছোট ছোট পদক্ষেপ ফেলতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা ঠিক করলাম যে আমরা ডিজিটাল ডিটক্স করতে গেলে আমরা হয়তো 3 ঘন্টা সারা দিনে আমরা ইউসেজ করব না। ইটস এ ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে এটা মেনশন করি যে রিসার্চ বলছে যে সারা বিশ্বের যত মানুষ মোবাইল ইউজ করে তার অ্যাভারেজ করলে দেখা যাচ্ছে যে একটা মানুষ 24 ঘন্টার মধ্যে প্রায় 6.5 ঘন্টা মোবাইলের মধ্যে কাটাচ্ছে, মানে 365 দিনের মধ্যে 100 দিন সে মোবাইলের মধ্যে কাটাচ্ছে। 100 দিনের কাজ মোবাইলে হয়ে যাচ্ছে, 100 দিনের কাজ মোবাইলে হয়ে যাচ্ছে, অ্যান্ড ইটস আ ফ্যাক্ট, ইউ ক্যান সার্চ ফর ইট। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে সেইটা যদি আমাকে বন্ধ করতে হয়, তো আমি এতক্ষণ টাইম যেটা আমি স্ক্রিনের মধ্যে কাটাই আমি সেটা একদমই বন্ধ করে দেবো, ইট বিকামস ডিফিকাল্ট। তো ছোট ছোট করে, তো আমরা 3 ঘন্টা 6 ঘন্টা এরকম করে আমরা শুরু করলাম, এবং যত দিন যাচ্ছে আমরা সেটা বাড়ানোর চেষ্টা করব, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে গিয়ে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা তখন যখন এই অ্যাক্টিভলি ব্যাপারটা করার চেষ্টা করছি, তখন আমরা বন্ধু বান্ধবকে বললাম যে আমি কিন্তু এটা করার চেষ্টা করছি,
সো দ্যাট দে ক্যান সাপোর্ট মি ইন দিস। বিকজ অনেক সময় যখন এরকম করার কেউ চেষ্টা করে তখন নানান রকম এই টিটকিরি কাটছে, ও নানান রকম কথা বলছে যে তুই কি করছিস, এই করছিস, কেন ফোন তুলিস না, দিস অ্যান্ড দ্যাট। তো এটা সাপোর্ট লাগবে, ফ্যামিলির সাপোর্ট লাগবে অফকোর্স। নেক্সট যেটা হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার সেটস অফ কিছু রুলস নিজের জন্য রাখতে হবে, যেটা আমি একটু আগে বললাম যে আমি পার্টিকুলার কিছু জায়গায় আমি ফোন ইউজ করবো না, খেতে বসে ইউজ করবো না, গল্প করতে গেলে ইউজ করবো না, বন্ধুদের সাথে থাকলে ইউজ করবো না, এরকম আমরা করতে পারি। এর সাথে আমরা যেটা করতে পারি, একটা পার্টিকুলার টাইম আমরা ফোনটাকে কিন্তু ফ্লাইট মোডে ইউজ করতে পারি। বাট অনেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কলস আসার থাকে, তো মোবাইলে সেই অপশান থাকে যে কিছু কল ফিল্টার করা, ইম্পর্টেন্ট কলস আসবে কিন্তু বাকি কলসগুলো আমরা ধরবো না, তো সেরকম করা যেতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সকালে উঠে আমি মোবাইলটা, প্রথম জিনিস মোবাইলটা আমি টাচ করবো না, ইট শুড নট বি লাইট। আর লাস্টে যখন আমি ঘুমাতে যাচ্ছি তখন মোবাইল শুড নট বি দ্য লাস্ট থিং আই টাচ, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। আমার দর্শকদের জানিয়ে দিই যে এই সুব্রতটা বললো যে ডিটক্স করা, যদি আমাকে ফোন করেন এবং ফোনের উত্তর না পান, গালাগাল না দিয়ে ভাববেন যে আমি ডিটক্সে আছি, আমি ওই সময়টা ফোন ধরছি না, ঠিক আছে? আচ্ছা, এবার তো তুই বড়দের কথা বলি, বাচ্চারা তো এত কিছু বোঝে না, তো বাচ্চাদের অ্যাডিকশন হলো, মা বাবা ছাড়াবার চেষ্টা করলো, ফোন দেবো না বা এই করবো না, গান নাচ অন্য কিছু করলো, কখন তোর মনে হয় এই বাচ্চাগুলোর জন্য কাউন্সেলিং দরকার বা ডাক্তার বা কাউন্সিলরের কাছে আসতে হবে? আজকাল কথায় কথায় কাউন্সেলিং হয়ে গেছে, তো সেটা তো সম্ভব নয়। তো কখন তোর মনে হয় কোন কোন সাইন্সগুলো দেখলে বাবা মা ভাববে দিস আর দ্য ওয়ার্নিং সাইন্স, নাও আমাকে ডাক্তারের একটা পরামর্শ নেওয়া হয়তো দরকার? আমরা অনেক কথা বললাম রিগার্ডিং অ্যাডিকশন অ্যান্ড স্ক্রিন, বাট এটাও আমাদের বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে কিন্তু এই অ্যাডিকশন হওয়ার পেছনে কিছু মেন্টাল হেলথ ইস্যুসও থাকতে পারে। যেমন বডি ইমেজ ইস্যুস, অ্যাডোলেসেন্ট মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে একটা বড় সমস্যা, বিকজ তারা যখন স্ক্রিনে দেখছে বা বন্ধু বান্ধবদের কাছে শুনছে যে দিস ইজ দ্য আইডিয়াল ফিগার, দিস ইজ হাউ ইউ শুড লুক, সে হয়তো সেরকম দেখতে নয়, সেখান থেকে তার মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, সে এসকেপ করছে ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড বা তার মাধ্যমে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। স্কুলে বুলিং হচ্ছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, বাচ্চাটি মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি সমস্যা তৈরি হচ্ছে, সে নিজেকে লুকিয়ে রাখছে স্ক্রিনের মধ্যে। তো এটা কিন্তু বোঝা খুব ডিফিকাল্ট। বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন ইউজুয়ালি লো মুড হিসেবে প্রকাশ পায় না, বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন ইউজুয়ালি যে প্রিডমিনেন্ট মুড সেটা হচ্ছে ইরিটেশন। তো বাচ্চারা যদি খুব রেগে যাচ্ছে, কয়েকটা চেঞ্জেস আসবে। এক নম্বর হচ্ছে গিয়ে খুব রেগে যাচ্ছে, কথায় কথায় রেগে যাচ্ছে বা কেঁদেও ফেলছে, এরকম যদি কিছু দেখা যায় তার একাডেমিক ডিটোরিয়েশন হচ্ছে, সে পড়াশোনার চেষ্টা করছে কিন্তু পারছে না, আস্তে আস্তে ডিটোরিয়েট করছে। দেখা যাচ্ছে স্কুলে যেতে চাইছে না, স্কুল অ্যাবসেন্টিজম বাড়ছে তার। দেখা যাচ্ছে তার ওই মার্কস কমে যাচ্ছে আস্তে আস্তে, বন্ধুদের সাথে কথা বলছে না, বাবা মার সাথে কথা বলছে না, নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে ফেলছে। কিছু ওয়ার্নিং সাইন্স এগুলো, যখন কিন্তু আমাদের ভাবতে হবে যে সামথিং ইজ গোয়িং রং। সে হয়তো মোবাইল ইউজ করছে কিন্তু তার পেছনে একটা অন্তর্নিহিত কিছু হয়তো অর্থ থাকতে পারে, কিছু একটা প্রবলেম হয়তো হচ্ছে। তো এইগুলো অনেক সময় খুব ডিফিকাল্ট বার করা, বিকজ অনেক ক্ষেত্রেই বাবা মারা কিন্তু সেই জায়গায় থাকে না যেখানে বাচ্চারা সব কিছু খুলে বাবা মার কাছে বলবে। অনেক সময় ভয় পায়, অনেক সময় বলতে চায় না, বিভিন্ন কারণ থাকতে পারে। তো যদি কারোর বাচ্চার এরকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু কাউন্সেলিংয়ের প্রয়োজন। প্রথমে যেটা থেরাপিস্টরা চেষ্টা করে সেটা হচ্ছে গিয়ে যে সমস্যাটা প্রথমে তো বুঝতে হবে যে হচ্ছেটা কি, এখানটায় সমস্যাটা কি, এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে, কোনো রকম অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, বডি ইমেজ প্রবলেম রয়েছে, নাকি একটু আগে যেটা আগে ডিসকাশন হচ্ছিল যে ADHD প্রবলেম রয়েছে, বিকজ সেক্ষেত্রে বাচ্চাটা হচ্ছে ভার্নারেবল। তো যাই প্রবলেম হোক না কেন প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশনের পরে আসছে প্রবলেমের সলিউশন। এবার সলিউশন কিছু ক্ষেত্রে কাউন্সেলিংয়ের থ্রু হতে পারে, কিছু ক্ষেত্রে ওষুধপত্রের দরকার হতে পারে, বা যদি সেটা সেরকম পর্যায়ে গিয়ে থাকে। সো থেরাপিস্ট কীভাবে এখানে হেল্প করতে পারে? প্রথম কথা হচ্ছে থেরাপিস্ট আইডেন্টিফাই করবে প্রবলেমটা। সেকেন্ড হচ্ছে গিয়ে কিভাবে রিয়েলিস্টিক্যালি ব্যাপারটাকে অ্যাপ্রোচ করতে হবে সেটা বাবা মাকে বোঝাবে, এবং
প্রথমত কিছু থেরাপির মাধ্যমে মানে বাচ্চাটার সাথে কথা বলে তার সমস্যার কথাটা শুনে তার বাবা মার মধ্যে কী কী চেঞ্জেস আনার দরকার আছে সেগুলো করে, যদি প্রয়োজন হয় স্কুলের সাথে যোগাযোগ করে, স্কুলের মধ্যে স্কুলের টিচারদের কী কী জানতে হবে, স্কুলের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেগুলো সলিউশন দেওয়া, এখানে কিন্তু থেরাপিস্টের রোল রয়েছে। এগুলো যখন এনভায়রনমেন্টাল মডিফিকেশন থেরাপিস্ট করছে, তার সাথে ইন্ডিভিজুয়ালি বাচ্চাটির সাথে কথা বলে তার সমস্যা সে কীভাবে সমাধান করবে সেভাবে সাহায্য করার চেষ্টা করে। সো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, মাইন্ডফুলনেস বেস থেরাপি, বেশ কিছু জিনিসপত্র আছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে করা যায়। আচ্ছা, আমি প্রথমে একটা প্রশ্ন হয় যে বাবা মার যখন ভাবে, দুটো ট্যাবু আছে, একটা হচ্ছে যে কার কাছে প্রথমে যাবে, একটা সাইকিয়াট্রিস্টকে প্রথমে দেখাবে না একজন থেরাপিস্টকে দেখাবে, থেরাপিস্টকে দেখালে থেরাপিস্টরা কোথায় থাকে, কী করে তাদেরকে সন্ধান পাবে, এটা কিন্তু আমরা বলে দিই যে যেহেতু আমরা ডাক্তার যে থেরাপিস্টকে দেখান, কিন্তু বাবা মারা জানেই না কারা কোন থেরাপিস্ট বা কিভাবে তাদের সাথে যোগাযোগ করবে। আর সাইকিয়াট্রিস্ট ব্যাপারটা হচ্ছে যে মাথা খারাপ হয়ে গেছে বা একটা সোশ্যাল ট্যাবুটা যে আসতে চায় না। তো তুই কি অ্যাডভাইস দিবি এইখানে দাঁড়িয়ে যে থেরাপিস্ট দেখাবে আগে, সেখান থেকে তারা সাইকিয়াট্রিস্ট রেফার করবে, না সাইকিয়াট্রিস্ট দেখাবে, সাইকিয়াট্রিস্ট থেরাপিস্টকে রেফার করবে, তাদের কোথায় পাওয়া যায়? আইডিয়ালি একজন আমরা তো সবসময় একজন সাইকিয়াট্রিস্ট টিম হিসেবে কাজ করে, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে সবসময় সাইকোলজিস্ট থাকে, বিকজ ওষুধ তো সবসময় সলিউশন হয় না, তার সাথে থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট। তো বাট সাইকিয়াট্রিস্ট ইউজুয়ালি প্রাথমিকভাবে চেষ্টা করে যে তার যে ট্রেনিং রয়েছে, সে এত বছরের যে ট্রেনিং এক্সপিরিয়েন্স তার থ্রু দিয়ে সে চেষ্টা করে যে প্রথমে যে সমস্যাটা প্রপারলি আইডেন্টিফাই করতে, এবং আমার মনে হয় সাইকিয়াট্রিস্ট এটা বেশ ভালোই করতে পারে। এবং তারপরে সে বোঝে যে তার কী ধরনের সমস্যা হচ্ছে, তার থেরাপি লাগবে না এখন যা সমস্যা এতটাই সিভিয়ার তার ওষুধ লাগবে, তারপরে সে ডিরেক্ট করে। বাট তুমি এটা বললে সেটা একদমই ঠিক যে মেন্টাল হেলথ নিয়ে অনেক ট্যাবু রয়েছে। তো আমি বলবো যদি কারোর এরকম প্রবলেম হয়, এনি মেন্টাল হেলথ প্রফেশনাল তার কাছে গিয়ে অন্তত যদি পৌঁছতে পারে, সেটা কিন্তু প্রথম পদক্ষেপ। ঠিক আছে, সে একজন সাইকিয়াট্রিস্ট হোক, একজন সাইকোলজিস্ট হোক, একজন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার হোক, যে কোনো একজন এরকম মেন্টাল হেলথ প্রফেশনাল যে সমস্যাগুলো ব্যাপারে জানে, বিকজ অ্যাটলিস্ট তারা আইডেন্টিফাই করতে পারবে যে বাচ্চাটির মধ্যে কী হচ্ছে এবং প্রপারলি তাকে চ্যানেলাইজ করতে পারবে। এবার কোথায় পাওয়া যায় বলতে, যে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট তারা সবাই তাদের আলাদা আলাদা করে প্রাইভেট প্র্যাকটিস থাকে, যে কোনো প্রাইভেট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটালে সেপারেট সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থাকে, সেখানে গিয়ে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে। তাহলে আমাদের যে মানতে হবে যে এই যে সাইকিয়াট্রিস্ট দেখানো যে ট্যাবুটা রয়েছে সেটাকে ভাঙতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা যদি না ভাঙি তাহলে আমরা নিজেরাও অসুবিধার মধ্যে পড়ব, আমাদের বাচ্চাগুলো অসুবিধার মধ্যে পড়বে, তাদেরকে আমরা একটা চিকিৎসা থেকে, ভালো হওয়া থেকে বঞ্চিত করছি। আর একটা প্রশ্ন এখানে আসে যে এই সাইবার বুলিং হয়, হ্যাঁ, একটা তো বাচ্চাদের হয়, তারাদের একটা ইনস্টা গ্রুপ থাকে, সব কিছু থাকে, সেখানে একটা বাচ্চাকে কনস্ট্যান্ট বুলি করা হচ্ছে তার লুকসের জন্য হোক, তার পারফরমেন্সের জন্য হোক, বা কোনো একটা ছবি সে পোস্ট করেছে তার জন্য। আর একটা দেখা হয় যে বড়রা বুলিড হয়, যে তারা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছে, তারপরে তাকে প্রচণ্ড রকমভাবে ট্রোল করছে। তো প্রথমে তোকে আসি, এই বাচ্চারা যখন বুলিং হয় তারা কিভাবে, আমরা হয়তো কিছু বাচ্চা আমাদের টিনেজার দেখছে এই প্রোগ্রামটা, তারা কিভাবে এই সোশ্যাল মিডিয়া বুলিং থেকে বা এই সাইবার বুলিং থেকে নিজেদেরকে প্রোটেক্ট করবে? খুব ডিফিকাল্ট করাটা বেসিক্যালি, বিকজ আমরা সোশ্যাল মিডিয়ার সাথে এত গভীরভাবে আমরা জড়িত যে সেখানে ওই যে ভ্যালিডেশন যেটা আমরা পাই না সোশ্যাল মিডিয়ার এই কমেন্টস, লাইকস এই থ্রু দিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং ওখানে যে নেগেটিভ কমেন্টসগুলো আসে সেগুলো কিন্তু আমাদের সাইকিকে প্রচণ্ডভাবে অ্যাফেক্ট করে। স্পেশালি একটি বাচ্চা যে বড় হচ্ছে, যার এখনও কোপিং স্কিল সেরকম করে ডেভেলপ করেনি, সে জানে না যে এই নেগেটিভ কমেন্টসগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, তার পক্ষে খুব ডিফিকাল্ট ব্যাপারটা। তো কিভাবে করবে ব্যাপারটা, আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া থেকে আস্তে আস্তে কাট অফ করা, ফেস টু ফেস ইন্টারাকশনের মধ্যে বেশি যাওয়া, বাট এটা খুব ডিফিকাল্ট। আমি বলবো যে যদি কেউ এরকম ফেস করছে তাকে কিন্তু সেক্ষেত্রে, এবং রিয়েলি সে প্রবলেম ফেস করছে, তাকে কিন্তু অনেক ক্ষেত্রে মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে কথা বলতে হবে, বা যখন রিয়েলি জিনিসটা খুব সিভিয়ারের দিকে যাচ্ছে তার বাবা মার সাথে অ্যাটলিস্ট এটা নিয়ে ডিসকাস করতে হবে। বিকজ ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি কাট অফ করা তো পসিবল নয়, এবং যখন সে নিজে দেখছে সব কিছু তো শেয়ার করতে পারবে না, হয়তো একটা খুবই খারাপ কথা তার নামে লেখা হয়েছে, সে হয়তো ব্যাপারটা নিয়ে কথাই বলতে পারছে না,
কথাটা বললে তবে তো একটা সলিউশন আসবে। বাবা মা জানতেই পারছে না, বাবা মা দেখছে যে মেয়েটি কেঁদে যাচ্ছে একা একা, জিজ্ঞেস করছে কি হচ্ছে, না কিছু হয়নি। তো সেই ক্ষেত্রে মানে স্পেসিফিক্যালি হাউ টু ডিল উইথ ইট, আমার মনে হয় ইট রিকোয়ার্স আ লট অফ হেল্প, আ লট অফ টকিং অ্যাবাউট দ্য প্রবলেম, কোপিং স্কিল ডেভেলপ করা, যেটা থেরাপির মাধ্যমে করা পসিবল। তো আলটিমেটলি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি আস্তে আস্তে সেই বাচ্চাটির মধ্যে প্রপার কোপিং স্কিল, যে আমাকে যখন কেউ খারাপ কথা বলছে আমি সেটা ইগনোর করব, আই উইল ইউজ হিউমার টু কাউন্টার অ্যাক্ট দ্যাট, যেটা কিন্তু অত ছোট আসে না, ইটস অ্যান অ্যাডাল্ট ডিফেন্স মেকানিজম, পরবর্তীকালে আসে। এবং সেইটা হয়তো প্রথমভাবে হবে না, বাট পরবর্তীকালে আনতে যদি হয় তাহলে কিন্তু তার ট্রেনিং দরকার, তার থেরাপি দরকার। আর একটা জিনিস দেখবি, তুই লক্ষ্য করবি যে প্রচুর ডেলি ব্লগার্স আছে এবং তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে ব্লগ করতে আরম্ভ করে দিয়েছে আর কি। সেই বাচ্চাগুলো সেই 2 বছর 3 বছর থেকে হয়, তারপরে তাদের বয়স 4, 5, 6, 7 হয়। তো এই যে ডেলি ব্লগিং বাচ্চাগুলোকে ইনভলভ করছে, হ্যাঁ, এই বাচ্চাগুলোর মধ্যে লাইক কমেন্টস হচ্ছে ভালো খারাপ। তো এই বাবা মার রেসপন্সিবল, বাবা মাদের ক্ষেত্রে বলছি, যে এই বাচ্চাদেরকে নিয়ে ব্লগ করা বা বাচ্চাদেরকে এই সামাজিক মাধ্যমের মধ্যে ঠেলে দেওয়া, এটার কি কনসিকুয়েন্সেস হতে পারে এবং তুই কিভাবে দেখিস অ্যাজ আ ডাক্তার যে এই জিনিসটা? বাচ্চাটি তো বড়ই হচ্ছে এই ভ্যালিডেশন পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে। তার কাছে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটাই, মানে ওই কমেন্টসে ভালো পজিটিভ কমেন্ট পেলে মানে আমি ভালো, আর খারাপ কমেন্টস পেলে আমি খারাপ। তো এটা তো ডেঞ্জারাস ব্যাপার না? তো অবভিয়াসলি ঠিক নয় ব্যাপারটা। মানে এখানে বাচ্চার কনসেন্টও কিন্তু থাকছে না, সব থেকে বেশি বড় প্রবলেম যেটা, বাচ্চাটির কনসেন্ট থাকছে না। এবং একটা জিনিস বাবা মাকে বুঝতে হবে, বাচ্চাটি তো যখন বড় হবে তখন সে ব্যাপারটা বুঝবে না যে আমি আদৌ, তখন হয়তো তার অনেক ভিডিওস ইন্টারনেটে রয়েছে, আজ থেকে 10 বছর পরে অনেক ভিডিও রয়েছে, এবং তার মধ্যে হয়তো অনেক কিছু তার পছন্দের নয়, তার মধ্যে এমন কিছু কমেন্টস রয়েছে যেটা পরবর্তীকালে দেখে সে রীতিমতো তার খারাপ মনে হতে পারে, এবং সেগুলো নিয়ে তার বুলিং হতে পারে স্কুলে। তো এগুলো বাবা মাকে খুব রেসপন্সিবল হতে হবে। আজকাল অনেক বাবা মারাই তাদের বাচ্চাদেরকে নিয়ে ডেলি ব্লগ করতে আরম্ভ করেছেন, এবং যেটা ডক্টর সুব্রত বললেন যে বাচ্চাদের কনসেন্ট তারা নিচ্ছেন কিনা, এই বাচ্চাটা যখন বড় হবে এই জিনিসগুলো যখন দেখবে, তখন হয়তো তার মধ্যে আরও রাগ বা ডিপ্রেশন আসতে পারে, এবং তাকে যদি এই লাইক কমেন্টসের মধ্যে বড় করা হয়, সে কিন্তু মানুষ হিসেবে একটু অন্যরকমভাবে বড় হবে। তার থেকে তার গান, কবিতা, ছবি আঁকা, সেগুলোকে যদি নিজেদের কাছেদের লোকের মধ্যেই রাখা যায় এবং পাবলিকের ভ্যালিডেশন দরকার নেই, সে কত ভালো ছবি আঁকছে, অচেনা লোক কিছু বলল, লাইক দিল, তাতে কি যায় আসে না, কিন্তু কিছু কিছু অচেনা লোক তার এই নাচ গান নিয়ে মজা করবে, যেটা তার বাচ্চার মাইন্ড সেটআপের মধ্যে একটা প্রবলেম আসতে পারে। তাই জন্য আপনি কতখানি আপনার বাচ্চাকে সামাজিক মাধ্যমের দিকে ঠেলে দেবেন, সেটাও কিন্তু আপনার উপরে নির্ভর করছে। আমরা বললাম যে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার করে মানসিক সমস্যা হতে পারে। তো এই মানসিক সমস্যা বাদ দিয়ে শারীরিক সমস্যা কি হতে পারে? ওকে, শারীরিক সমস্যা তো অনেক কিছুই হতে পারে। ফার্স্ট অফ অল, অনেকক্ষণ ধরে স্ক্রিন দেখছি, চোখের সমস্যা হতে পারে। তো মানে যত বেশি এক্সপোজার হবে তত কিন্তু চোখের প্রবলেম রীতিমতো বাড়বে, এবং নানান রকম তার মধ্যে শুধুমাত্র আইসাইট মানে রিফ্র্যাকশনের প্রবলেম, মানে পাওয়ার বেড়ে যাওয়া এরকম না, আরো অনেক রকম প্রবলেম আসতে পারে। ড্রাই আইজের প্রবলেম, ড্রাই আইজের ব্লিঙ্ক করছে না বলে, যখন আপনারা মোবাইল দেখেন বা স্ক্রিন দেখি আমরা চোখটা আমরা নাড়াই না, ব্লিঙ্ক করি না, তাতে ড্রাই আইজের প্রবলেম হয় আর কি। তাছাড়া নেক্সট হচ্ছে ঘুমের প্রবলেম, নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম। তো সেই ঘুমের প্রবলেম কিন্তু অনেক প্রবলেমের মূল কারণ। তো ঘুম যদি প্রপারলি না হয়, সকালবেলা আমি উঠছি অ্যাংশিয়াস হয়ে, আমার স্ট্রেস বেড়ে থাকছে। যখন আমার স্ট্রেস বাড়ছে, শরীরে স্ট্রেস হরমোন বাড়ছে, আর এই স্ট্রেস হরমোনগুলো নানান রকম শারীরিক সমস্যা, ডায়াবেটিস, কোলেস্ট্রল হাই হয়ে যাওয়া, হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, এগুলো হওয়ার চান্সেস কিন্তু অনেক অনেক বাড়িয়ে দিচ্ছে। এছাড়া যেটা দেখা যায় যে কন্টিনিউয়াসলি ঘাড় নিচু করে যে মোবাইল ইউজ করা হচ্ছে, তার ফলে ঘাড়ে স্প্যাজম হওয়া, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হওয়ার চান্সেস বেশি হওয়া, বেকায়দায় শুয়ে ফোন ইউজ করা হচ্ছে, তার ফলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া। একটা ধরনের গেমিং ডিভাইস পাওয়া যেত নিনটেন্ডো বলে, ঠিক আছে, এটা টার্মই চলে এসেছিল, নিনটেন্ডো হ্যান্ড। বাচ্চাগুলো নিনটেন্ডো নিয়ে এরকম ভাবে
খেলতো এবং তারপরে তার হাতে এত পরিমাণে এত টাইম ধরে খেলতো যে তার হাতে কিন্তু কন্ট্রাকচার চলে আসতো। তো এবার মোবাইল নিয়ে একটা কথা বলা হচ্ছে যে এইভাবে নিয়ে যে সেলফি বা এইভাবে আমরা ধরছি, দেয়ার আর সাম চেঞ্জেস ইন দ্য মাসকুলেচার, এটাও কিন্তু দেখা যাচ্ছে, এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, এইভাবে ধরছি যে তো দেয়ার আর সাম চেঞ্জেস। তো এরকম নানাবিধ প্রবলেম, তো ফিজিক্যাল প্রবলেম আসতেই থাকে। আর একটা তো হতেই পারে যে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তোর ওবেসিটি, যেটা Absolutely. আবার অন্য প্রবলেম বাড়ায়। এরকম দেখেছি আমরা, যখন লোকে ইভিনিং ওয়াকে হাঁটছে, সে কিন্তু ফোনটা হাতে এরকম করে, তো হাঁটাটাও হচ্ছে হাতে কাঁধের কিন্তু ওই 12টা বাজছে আর কি, বা কথা বলতে বলতে হাঁটছে, মানে উইথাউট ফোন, মানে সে মর্নিং বা ইভিনিং ওয়াক কিছু করতে পারছে না। অ্যাবসলিউটলি। তো ওই ওবেসিটি ইজ অ্যানাদার বিগ প্রবলেম, এবং এই ওবেসিটি থেকেই তো নানান সমস্যার প্রবলেম। এখনকার দিনে বলা হচ্ছে ঘুম যদি কম হয় আর স্ট্রেস হরমোন বাড়ে, ইট ক্যান লিড টু ক্যান্সার ইন ফিউচার অলসো। অনেক কিছুই হতে পারে। তুই অনেকদিন ধরে প্র্যাকটিস করছিস, হ্যাঁ, তো এই স্ক্রিন অ্যাডিকশনের কিছু ঘটনা যদি আমাদেরকে বলিস, যেটা আমাদের দর্শকরা জানতে পারবে বা কোরিলেট করতে পারবে, যে তোর কাছে কিরকম সমস্যা নিয়ে পেশেন্ট এসছিল। স্ক্রিন অ্যাডিকশন মাইল্ড, মডারেট থেকে সিভিয়ার, নানান সিভিয়ারিটি তো হতে পারে। বেশ কিছু সিভিয়ার কেসের কথা বলি যেগুলো মানে রিয়েলি আমাদের চিন্তিত করে দেয়। দুই ভাই, একজনের বয়স 13 বছর, একজনের বয়স 14 বছর, এবং তারা হচ্ছে ইন্টারনেট গেমিংয়ে তারা করতে ভালোবাসে। তার বাবা মা তাদের দুজনকে রেখে কোনো একজন আত্মীয়র বাড়ি যায়। দুদিন পরে তারা ফেরত আসে, এসে দেখে তারা সেইভাবেই যে বিছানায় বসেছিল সেই বিছানায় বসে কন্টিনিউয়াসলি গেমিং করে যাচ্ছে। তারা স্নান খাওয়া দাওয়া কিছু করেনি। দে হ্যাভ পাসড ইউরিন অ্যান্ড স্টুল অন বেড। এইরকম অবস্থায় হতে পারে। দিস ইজ ওয়ান এক্সাম্পল। সেকেন্ড, কলকাতার একটি স্কুলের একটি ছেলে কন্টিনিউয়াস সে মোবাইলের মধ্যেই থাকে, এরকম তার বন্ধু বান্ধবরাও বলে, স্কুলেও মোবাইল নিয়ে যায় এবং লুকিয়ে নিয়ে যায় অফকোর্স, এবং সেখানে মোবাইল ইউজ করছিল। টিচার মোবাইলটা নিয়ে নেয়। পরের দিন ছেলেটি ছুরি নিয়ে চলে যায় টিচারের পেছন। তারপরে তাকে নিয়ে আসা হয়, তার ট্রিটমেন্ট হয়। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটি মেয়ের কথা মনে পড়ছে যে আর কি এই যেটা নিয়ে আলোচনা হলো, যে সোশ্যাল মিডিয়ায় সে একটা ছবি দিয়েছিল এবং সেখানে নানান রকম নেগেটিভ কমেন্টস তার আসে, এবং সেক্ষেত্রে সেগুলো জাস্ট একদিনের ঘটনা মনে পড়ছে। একদিনই সে পোস্ট দিয়েছিল এবং তার যে কমেন্টসগুলো দেখে পরের দিন শি ট্রাইড টু কমিট সুইসাইড। জাস্ট তখন পরে যখন জিজ্ঞেস করা হলো কেন, তার উত্তর হচ্ছে গিয়ে আমি ওই কমেন্টসগুলো নিতে পারছি না। তো এইগুলো কিছু ঘটনা যেগুলো কিন্তু মনকে নাড়া দেয়, যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারে যে আমরা এরকম ড্রাস্টিক স্টেপ নিতে পারি, রীতিমতো ড্রাস্টিক। আরেকটা বল, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা ট্রোল করে, আমরা কিছু ছবি দিলাম, অচেনা লোকের পেজে গিয়ে নানা রকম উল্টোপাল্টা লিখতে আরম্ভ করছে, বা যখন কোনো রকম সেলিব্রিটিদের কোনো পোস্ট করা হয় তখন তাদের বাবা মা সব কিছু তুলে দিয়ে উদ্ধার করে দিচ্ছে আর কি। এই যে যারা ট্রোল করে, এটাও কি এক ধরনের মানসিক অসুস্থতা? এটা এক ধরনের এটাও একটা বিকৃত টাইপের একটা গ্র্যাটিফিকেশন পাওয়া আর কি। মানে সেটার মাধ্যমে সে তার ভালো লাগছে বেসিক্যালি, যদিও এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, বাট ওই বলার মাধ্যমে তার একটা ভালো লাগা থাকে। সেটা যতই কদর্যপূর্ণ হোক না কেন, যতই খারাপ হোক না কেন, এবং সেটা তার পরিবর্তে লোকজন সেটা তাকে নিয়ে কি ভাবছে ডাজন্ট ম্যাটার। তো সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যে মরালিটি সেন্সটা সেটা অনেকটাই হয়তো প্রপারলি ডেভেলপ করেনি। তো তার কিছু যায় আসে না সেই ব্যাপারটা, যে তাকে কি বলা হলো, বা সে বিভিন্ন জায়গায় কমেন্ট করে আসবে আর কি। তো এরকম আমরা প্রায়ই দেখি। তো কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম যেটা মানসিক সমস্যা হতে পারে, বা অনেকটা এটা পার্সোনালিটি ট্রেটও হতে পারে। সব ভালো জিনিসই একটা করে শেষ আসে, আমাদের এবার শেষের দিকে আসতে হবে। তো আমাদের দর্শকদের জন্য যদি তোকে এক কথায় বলতে হয় যে এই সমস্যাটা কতখানি, এই সমস্যাটা কিভাবে আমরা জানবো, এই সমস্যার সমাধান কিভাবে বলবি? সমস্যাটা দিন দিন বাড়ছে এবং আরো বাড়বে। যত দিন যাবে তত কিন্তু আরো বেশি আমরা টার্গেটেড কন্টেন্ট পাবো এবং আরো বেশি করে ঢুকে যাব। সুতরাং সাবধান হন। এই সমস্যাটা আমরা কিভাবে ডিল করব সেটা হচ্ছে কি ডিজিটাল ডিটক্সটা করা খুব দরকার।
হিউম্যান কানেকশন বাড়ানো খুব ইম্পর্ট্যান্ট। আমরা যত হিউম্যান কানেকশন বাড়াবো, যত আরও ক্রিয়েটিভ অন্যান্য স্ক্রিন ছাড়া অন্যান্য ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে যাব, তত আমরা ভালো থাকতে পারবো। আর কি করতে পারি আমরা, সেটা হচ্ছে যদি if you don't know that why you are picking up the if you don't know why you are picking up the phone, don't pick it up. অর্থাৎ যদি আপনি না জানেন যে ফোনটা আপনি তুলে কি করবেন, দরকার নেই তোলা, রেখে দিন, ঠিক আছে? ইট উইল হেল্প আ লট, ঠিক আছে? সো আই থিঙ্ক দ্যাটস আ গুড মেসেজ। সুব্রতর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, আমাদের ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে এই সমস্যাগুলো আমাদেরকে অ্যাফেক্ট করছে। এবার আমাদের এই প্রোগ্রামটা আপনারা স্ক্রিনে দেখছেন, তাই জন্য সব স্ক্রিন অ্যাডিকশন যে খারাপ তা নয়, আমাদের রোজের কাজের মধ্যে স্ক্রিন অত্যন্তভাবে জড়িয়ে আছে, কিন্তু আমাদেরকে জানতে হবে এটা কখন আমাদের পারস্পরিক সম্পর্কগুলোকে আলগা করে দিচ্ছে, হালকা করে দিচ্ছে। তাই জন্য ফোন আমাদের হাতে থাকবে, কিন্তু অন্তরে আমাদেরকে আমাদের আশেপাশের লোকেদেরকে নিয়ে থাকতে হবে। আমাদের কতগুলো বন্ধু সোশ্যাল মিডিয়াতে আছে, 5,000 6,000 নয়, আমাদের কথা বলার মতো কতজন বন্ধু আছে, দরকারে কতজন বন্ধু আমাদের পাশে এসে দাঁড়াবে, এগুলো আমাদেরকে ভাবতে হবে। আজকে আমরা শেষ করছি, আমরা শুধু জানিয়ে রাখছি যে এই মানসিক সমস্যা নিয়ে বা মেন্টাল হেলথ নিয়ে আরও অনেক পডকাস্ট আমরা করব। তাই জন্য দেখতে থাকুন আমাদের এই প্রোগ্রাম, এবং আরও বলবো যে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেইগুলোকে করুন, কারণ আপনাদের প্রশ্ন থেকেই আমরা জানতে পারবো কী ধরনের আলোচনা আপনারা চান, এবং সেই রকমভাবেই আমরা আমাদের বিষয়গুলো চুজ করব। আজকে এখানে শেষ করছি। আমি ইন্দ্রনীল, আমার তরফ থেকে নমস্কার এবং শুভ। নমস্কার। থ্যাংক ইউ।